বিশ্ব সভ্যতা সভ্যতা হলো মানুষের চেষ্টার ফলে বিজ্ঞান ও কলা কৌশলগত নতুন নতুন আবিষ্কার ঘটে। সংস্কৃতির এই ধরনের উন্নতির অবস্থাকে সভ্যতা বলে। প্রথম সভ্যতার সূচনা হয় আগুন ও হাতিয়ার ব্যবহারের ফলে। বিশ্ব সভ্যতার যাত্রা আনুমানিক খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দ থেকে। সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা উৎপত্তিস্থল ও অবস্থান হচ্ছে টাইগ্রিস তথা দজলা ও ইউফ্রেটিস তথা ফুরাত নদীর মধ্যবর্তী স্থানে। বর্তমান অবস্থান হচ্ছে ইরাক, ইরান, সিরিয়া, তুরস্ক ও কুয়েতের কিছু অংশ। সাল ছিল খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দ বা তারও আগে। অবদান বিশ্বের প্রাচীনতম সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে বিশেষ তথ্য হচ্ছে মেসোপটেমিয়া গ্রিক শব্দ যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। এই সভ্যতার অন্তর্ভুক্ত সভ্যতাগুলো হচ্ছে সুমেরীয়, বেবিলনীয়, আসিরীয়, ক্যালদীয় ও আক্কাদায়ী সভ্যতা। সুমেরীয় সভ্যতার উৎপত্তিস্থল বা বর্তমান অবস্থান হচ্ছে ইরাকে। সাল ছিল ৪০০০ অব্দ আগে বা খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দে। এটার সুমেরীয় সভ্যতার অবদান হচ্ছে সবচেয়ে বড় অবদান হচ্ছে চাকা আবিষ্কার। আর উদ্ভাবিত লিপির নাম হচ্ছে কিউনিফর্ম, ইংরেজি ভি আকৃতির মতো। কিউনিফর্ম লিপিতে লেখা বিখ্যাত মহাকাব্য হচ্ছে গিলগামেশ। লিখন পদ্ধতি আবিষ্কার করে যা বাম থেকে ডানে লেখা হতো। সিলমোহর তৈরি হয় সুমেরীয় সভ্যতার সময়। পৃথিবীর প্রথম আইন তথা কোড অফ ইয়োর নামও রচিত হয়। বিশেষ তথ্য হচ্ছে সুমেরীয় সভ্যতা সম্পর্কে এতে ৩০টি নগররাষ্ট্র নিয়ে প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ডুঙ্গি। নগররাষ্ট্রের প্রধানের পদবি ছিল পাথেসি। আয়ের মূল উৎস ছিল মূলত কৃষি। বিশ্ব সভ্যতা বিশ্ব সভ্যতার অন্যতম হচ্ছে বেবিলনীয় সভ্যতা, যেটির উৎপত্তিস্থল ও বর্তমান অবস্থান হচ্ছে সিরিয়ার মরুভূমিতে বা সিরিয়ার মরুভূমি অঞ্চলের এমোরাইট জাতির এই সভ্যতা গড়ে তোলে। স্থপতি ছিল এমোরাইট নেতা হাম্মুরাবি। সাল বা সময় ছিল ২০৫০ খ্রিস্টাব্দ পূর্বাব্দে বা খ্রিস্টাব্দ পূর্বাব্দে বা পূর্বে। অবদান হচ্ছে হাম্মুরাবি লিখিত আইন বা কোড অফ হাম্মুরাবি, যা পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ লিখিত আইন। এই আইনের মূল কথা হলো অ্যান আই ফর অ্যান আই। বিশেষ তথ্য হচ্ছে আইনের শাসন ছিল প্রতিশোধমূলক, অর্থাৎ চোখের বদলে চোখ। পৃথিবীর প্রাচীনতম মানচিত্রের সন্ধান পাওয়া যায় বেবিলনীয় সভ্যতায়। আসিরীয় সভ্যতার গড়ে ওঠে বেবিলন থেকে ২০০ মাইল উত্তরে টাইগ্রিস নদীর তীরে, অর্থাৎ অবস্থান ছিল টাইগ্রিস নদীর তীরে। সময়কাল বেবিলনীয় সভ্যতার মতোই। অবদান হচ্ছে বৃত্তকে ৩৬০ ডিগ্রিতে ভাগ করে আসিরীয়রা পৃথিবীকে প্রথম অক্ষাংশ দ্রাঘিমাংশে ভাগ করে ব্রোঞ্জের ভাস্কর্য তৈরি করে আসিরীয়রা। বিশেষ তথ্য হচ্ছে পৃথিবী পরিচিত ছিল সামরিক রাষ্ট্র হিসেবে, অর্থাৎ গোলন্দাজ বাহিনী গঠনের কারণে তারা সামরিক রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। ক্যালদীয় সভ্যতা গড়ে তোলা হয় বা গড়ে ওঠে পারস্য উপসাগরীয় এলাকার সেমিটিক জাতিভুক্ত ক্যালদীয়রা প্রতিষ্ঠা করে মূলত রাজা নেবুচাদনেজার। সময়কাল বেবিলনীয় সভ্যতার মতোই। তাদের অবদান ছিল বা ক্যালদীয়দের প্রধান অবদান ছিল বেবিলনের শূন্য উদ্যান নির্মাণ, সপ্তাহকে ৭ দিনে বিভক্ত করা, প্রতিদিন ১২ জোড়া ঘন্টা ভাগ করে পদ্ধতি ব্যবহার বা ২৪ ঘন্টা উৎপত্তি বা এই পদ্ধতির উদ্ভাবন। তারপর ১২টি নক্ষত্রের সন্ধান দেন, যা থেকে ১২টি রাশিচক্রের সৃষ্টি হয় পরবর্তীতে। বিশেষ তথ্য বা ক্যালদীয় সভ্যতা সম্পর্কে বিশেষ তথ্য হচ্ছে এটি নতুন বেবিলনীয় সভ্যতা নামেও পরিচিত। ভাগ্যে বিশ্বাস ছিল তারা। তাদের প্রধান দেবতা ছিল জুপিটার, যার অন্য নাম ছিল হচ্ছে মার্ডক। মিশরীয় সভ্যতার অবস্থান মিশরের নীল নদের তীরে। সময়কাল ৪০০ অব্দে খ্রিস্টপূর্ব ৪০০ অব্দে। অবদান হচ্ছে হায়ারোগ্লিফিক নামক লিপি উদ্ভাবন। পেপিরাস নামক নলখাগড়া জাতীয় গাছের বাকল দিয়ে সাদা রঙের কাগজ তৈরি। ১২ মাস ১ বছর, ৩০ দিন ১ মাস এই গণনা রীতির চালু। চিকিৎসাশাস্ত্রে প্রথম তারাই মেটেরিয়া মেডিকা বা ঔষধ তালিকা প্রণয়ন করে। জাহাজ নির্মাণ শিল্পের জন্য মিশর প্রসিদ্ধ ছিল। অন্যান্য তথ্যের মধ্যে আছে মিশরীয় সভ্যতা সম্পর্কে। মিশরের প্রথম নরপতি এবং পুরোহিত নরামার বা মেনেস, তিনি প্রথম ফারাও মর্যাদা লাভ করেন। নোট: প্রাচীন মিশরের রাজাদের বলা হতো ফারাও। পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ হচ্ছে পিরামিড। ফারাও রাজাদের মৃতদেহ সংরক্ষণের জন্য তৈরি করা হয় পিরামিড। মিশর তথা পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারাও খুফুর পিরামিড। সিন্ধু সভ্যতার অবস্থান সিন্ধু নদীর অববাহিকায় গড়ে ওঠে। সিন্ধু সভ্যতার শ্রেষ্ঠ শহর ছিল দুইটি, হরপ্পা ও মহেঞ্জোদারো। হরপ্পা শহরটি গড়ে ওঠে উত্তর পূর্ব পাঞ্জাবে সিন্ধু নদীর উপনদী রাভির তীরে।
আর মহেঞ্জোদারো সভ্যতা গড়ে ওঠে সিন্ধু নদের তীরে। অবস্থান আর সময়কাল ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 3500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দ পর্যন্ত, মতান্তরে 2700 থেকে 1700 খ্রিস্টপূর্ব অব্দ। তাদের অবদান বা সিন্ধু সভ্যতার অবদান ছিল সভ্যতার ইতিহাসে প্রথম পরিকল্পিত নগরায়নের ধারণা দেয় সিন্ধু সভ্যতা। অর্থনৈতিক অবস্থা ছিল কৃষি নির্ভর। স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার করে সিন্ধু সভ্যতার লোকেরা। স্কেল ওজন পরিমাপের জন্য বাটখারার ব্যবহার করে। প্রধান বৈশিষ্ট্য ছিল পয় নিষ্কাশন ব্যবস্থা উদ্ভাবন। অন্যান্য তথ্যের মধ্যে রয়েছে সিন্ধু সভ্যতা সম্পর্কে। উপমহাদেশের সবচেয়ে পুরাতন সভ্যতা সিন্ধু সভ্যতা, যেটি তাম্র বা ব্রোঞ্জ যুগের সভ্যতা। অপর নাম হচ্ছে নগর সভ্যতা। আবিষ্কার করে স্যার জন মার্শাল, রায় বাহাদুর দয়ারাম সাহানি এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে। হরপ্পার বর্তমান অবস্থান পাকিস্তানে। সভ্যতা ফিনিশীয় সভ্যতা অবস্থান ভূমধ্যসাগর এবং লেবানন পর্বতের মাঝে সরু উপকূল অঞ্চলে। অবদান সবচেয়ে বড় অবদান হলো প্রথম বর্ণমালার উদ্ভাবন। 22টি ব্যঞ্জন বর্ণ উদ্ভাবন করে। আয়ের প্রধান উৎস ছিল ব্যবসা বাণিজ্য। অন্যান্য তথ্যের মধ্যে আছে ফিনিশীয় সভ্যতা বা ফিনিশীয়দের শ্রেষ্ঠতম পরিচয় ছিল নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে। রাতে জাহাজ চালাতো ধ্রুব তারা দেখে। পারস্য সভ্যতা। পারস্য সভ্যতার অবস্থান ইরানে। সময়কাল 2000 থেকে 600 খ্রিস্টপূর্বে। অবদান ছিল দিনপঞ্জি আবিষ্কার করেন সম্রাট দারিওস। 39টি কিউনিফর্ম চিহ্নের ব্যবহার। দক্ষ প্রশাসন ও ধর্মীয় ক্ষেত্রে নতুন ধারণা। ফার্সিক ধর্মের প্রবর্তক জরথুস্ট্র। অন্যান্য তথ্যের মধ্যে আছে পারস্য সভ্যতা সম্পর্কে। এই সভ্যতা গড়ে তোলেন আর্যরা। এই সভ্যতার অপর নাম একাডেমিক মিড সভ্যতা। পারস্যের ইতিহাসে সবচেয়ে সফল শাসক ছিল সম্রাট দারিওস। 330 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক আলেকজান্ডার সমগ্র পারস্য সাম্রাজ্যকে অধিকার করে নেন। হিব্রু সভ্যতা। হিব্রু সভ্যতার অবস্থান প্যালেস্টাইন তথা ফিলিস্তিনে। অবদান ছিল হিব্রুরা ছিল ইহুদি ধর্মাবলম্বী। তাদের সবচেয়ে বেশি বড় অবদান ধর্মীয় ক্ষেত্রে। বিশ্বে একেশ্বরবাদের কথা ব্যাপকভাবে প্রচার করে হিব্রুরা। তাদের অন্যান্য তথ্য তাদের সম্পর্কে, যেমন হিব্রু একটি সেমেটিক ভাষা। এই ভাষার কথা বলা লোকেরাই হিব্রু নামে পরিচিত। হিব্রু কোনো জাতির নাম নয়। হিব্রু শব্দের অর্থ যাযাবর বা নিচু বংশের লোক। বর্তমান ইসরায়েল বা ইসরায়েলের অধিবাসীরা হিব্রু বংশধর। সভ্যতা চীনা সভ্যতা। চীনা সভ্যতার স্থান হচ্ছে চীনের হোয়াংহু বা পিত নদী ও ইয়াংশিখিয়ান নদীর তীরে। এটির অবদান বা চীনা সভ্যতার অবদান হচ্ছে ঘড়ির উৎপত্তি। চীনের মহাপ্রাচীর নির্মাণ, যেটির দৈর্ঘ্য 21,196 কিলোমিটার। এটি সর্ববৃহৎ স্থাপনা। আইডিওগ্রাফ নামক লিখন পদ্ধতি উদ্ভাবন। ব্রোঞ্জের জিনিসপত্র বেশি ব্যবহার হওয়ায় এই সভ্যতা ব্রোঞ্জ সংস্কৃতি নামেও পরিচিত। চায়না সভ্যতা বা চীনা সভ্যতা সম্পর্কে অন্যান্য তথ্য হচ্ছে চীনা উপকথা অনুযায়ী প্রথম মানুষ পানকু। প্রাচীনতম দার্শনিক ছিলেন লাওস বা লাওৎসে। চীনের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ছিলেন কনফুসিয়াস। চীনের বা প্রাচীন চীনের বিখ্যাত সমরনায়ক, যুদ্ধ কৌশলী ও দার্শনিক হলেন শান জু। চীনা রাজবংশের সবচেয়ে পুরাতন রাজবংশ শাং রাজবংশ। চীনের রাজাদের সন অফ গড বলা হতো। গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতার অবস্থান ভূমধ্যসাগরের কেন্দ্রে গড়ে ওঠে বা ভূমধ্যসাগরকে কেন্দ্র করে গড়ে ওঠে। ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সঙ্গে দুইটি সংস্কৃতির নাম জড়িত। অ্যাথেন্সকে কেন্দ্র করে গড়ে উঠেছিল হেলেনিক সংস্কৃতি এবং মিশরের আলেকজান্ডারিয়াকে কেন্দ্র করে বিকাশ ঘটে হেলেনিস্টিক সংস্কৃতি। গ্রিক সভ্যতার সময়কাল 1300 থেকে 1200 পূর্বাব্দে। আর গ্রিক সভ্যতার অবদান পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করে গ্রিকরা। সবচেয়ে বড় অবদান দর্শন চর্চায়। ইতিহাসের জনক বলা হয় গ্রিক দার্শনিক হেরোডোটাসকে। গ্রিসের দার্শনিকের মধ্যে বিখ্যাত ছিলেন সক্রেটিস, সব জ্ঞানীদের গুরু নামে পরিচিত। সক্রেটিসের ছাত্র ছিলেন প্লেটো, প্লেটোর ছাত্র ছিলেন অ্যারিস্টটল। গ্রিসের মহাকবি ছিলেন হোমার এবং জনপ্রিয় নাট্যকার ছিলেন এসকাইলাস। অলিম্পিক প্রতিযোগিতার জন্ম হয় গ্রিসে। গ্রিস সভ্যতার অন্যান্য তথ্য হচ্ছে প্রাচীন গ্রিসে যে অসংখ্য নগরীর রাষ্ট্র বা নগররাষ্ট্র গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম ছিল স্পার্টা ও অ্যাথেন্স। স্পার্টা ও অ্যাথেন্স উভয় দেশে একে অন্যের শত্রু ছিল। অ্যাথেন্স তার বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে একটি জোট গঠন করে যার নাম ছিল ডেলিয়ান লীগ। স্পার্টা তার বন্ধু রাষ্ট্রগুলো নিয়ে যেই জোট গঠন করেছিল তার নাম ছিল পেলোপনেশীয় লীগ। এই দুই জোটের মধ্যে যে যুদ্ধ হয় তার নাম ছিল পেলোপনেশীয় যুদ্ধ, খ্রিস্টপূর্ব 5ম শতকে। প্রাচীন গ্রিসের প্রথম গণতন্ত্রের সূচনা হয় অ্যাথেন্সে। অ্যাথেন্সে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করেন পেরিক্লিস।
সভ্যতা। রোমান সভ্যতার অবস্থান ইতালির টাইবার নদীর তীরে। সময় হচ্ছে অষ্টম থেকে পঞ্চম শতক। অবদান বা রোমান সভ্যতার অবদান হচ্ছে বেশি অবদান আইনে। 12টি ব্রোঞ্জ পাতে খোদাই করে আইন লেখা হয়। রোমান বিখ্যাত কবি ছিলেন ভার্জিল এবং ইতিহাসবিদ ছিলেন টেসিটাস। রোমান সভ্যতা সম্পর্কে অন্যান্য তথ্যের মধ্যে আছে রোমের সবচেয়ে খ্যাতিমান সম্রাট ছিলেন জুলিয়াস সিজার, যার বিখ্যাত উক্তি হচ্ছে এলাম দেখলাম এবং জয় করলাম, ভেনি ভিডি এবং বিসি। রোমান সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হয়ে অক্টোভিয়াস সিজার উপাধি গ্রহণ করেন অগাস্টাস সিজার। মায়া সভ্যতার অবস্থান মধ্য আমেরিকায়, অধিকাংশ মেক্সিকোতে। সময় 1000 খ্রিস্টপূর্বে। অবদান হচ্ছে সিসেন ইৎজা শহর গড়ে তোলে বা মেক্সিকো গড়ে তোলে। ইনকা সভ্যতার অবস্থান পেরুর দক্ষিণাঞ্চলে। ব্যক্তিকাল বা সময়কাল ছিল 1438 থেকে 1533 সালে বা খ্রিস্টাব্দে। তার ইনকা সভ্যতার সবচেয়ে বড় অবদান মাচু পিছু নগরীর সন্ধান। অন্যান্য তথ্যের মধ্যে আছে সবচেয়ে আধুনিক সভ্যতা হিসেবে বিবেচনা করা হয়। ইনকা শব্দের অর্থ যুদ্ধবাজ। আজটেক সভ্যতার অবস্থান মেক্সিকো ও গুয়াতেমালায়। সময় ছিল 13 শতকে। অ্যাজটেক সভ্যতার অবদান কৃষি প্রধান এবং ধর্ম নিরপেক্ষ বা সেকুলার। আকুসুম সভ্যতার অবস্থান হচ্ছে আফ্রিকার ইথিওপিয়া, সুদান, ইরিত্রিয়া ও এশিয়ার ইয়েমেনে, যেটি আবিষ্কৃত হয় 2019 সালে। আকুসুম সভ্যতার অবদান নগর ও বাণিজ্য কেন্দ্র। অন্যান্য তথ্যের মধ্যে আছে সম্পর্ক ছিল রোম, চীন ও প্রাচীন পারস্যের সাথে, অর্থাৎ আকুসুম সভ্যতার সাথে প্রাচীন পারস্য, চীন এবং রোমের সাথে সম্পর্ক ছিল। সক্রেটিসের জন্ম 470 খ্রিস্টপূর্বে, মৃত্যু 399 খ্রিস্টপূর্বে। তার গ্রন্থ বা সক্রেটিস নিজে কোনো বই লিখেছেন বলে প্রমাণ পাওয়া যায়নি। তিনি ছিলেন দার্শনিক। সক্রেটিসের ছাত্র প্লেটো, জেনোফেন, সক্রেটিসকে বলা হয় প্রকৃতির ছাত্র ও জ্ঞানীর পিতা। সক্রেটিসের কিছু বিখ্যাত উক্তি: পোশাক হলো বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান। নিজেকে জানো বা নো দ্য সেলফ। তারা জানে না যে তারা জানে না, আমি জানি যে আমি কিছুই জানি না। পৃথিবীতে শুধুমাত্র একটি ভালো আছে, জ্ঞান, আর একটি খারাপ আছে, অজ্ঞতা। তুমি কিছুই জানো না, এটা জানাই জ্ঞানের আসল মানে। কঠিন যুদ্ধেও সবার প্রতি দয়ালু হও। মৃত্যুই হলো মানুষের সর্বাপেক্ষা বড় আশীর্বাদ। সদ্গুণই জ্ঞান। প্লেটোর পরিচয় দার্শনিক ও গণিতজ্ঞ হিসেবে। তার গুরু ছিলেন সক্রেটিস, তার ছাত্র ছিলেন এরিস্টটল। অবদান: পশ্চিমা দর্শনের ভিত রচনা করেন প্লেটো। উচ্চশিক্ষার প্রথম প্রতিষ্ঠান হিসেবে গ্রিসের অ্যাথেন্সে গড়ে তোলেন একাডেমি। তার আয়ত্তকার কাজ ছিল বলেই সবাই তাকে প্লেটো নামে ডাকত। তার গ্রন্থগুলোর মধ্যে আছে অ্যাপোলজি, লস, ক্রিটু, লেক্স, লাইসিস, রিপাবলিক, যেটি আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে লেখা। রিপাবলিক গ্রন্থের অনুবাদ শিক্ষাবিদ ও দার্শনিক সর্দার ফজলুল করিম রিপাবলিক এর ইংরেজি অনুবাদ হতে বাংলা ভাষায় রিপাবলিক অনুবাদ করেন। বাংলা একাডেমি অনুবাদটি প্রকাশ করে। প্লেটো এই গ্রন্থে সাম্যবাদ নিয়ে আলোচনা করেছেন। গ্রন্থটি সক্রেটিক ডায়ালগ নামে পরিচিত। প্লেটোর উক্তিসমূহ: গণতন্ত্র হলো মূর্খতন্ত্র, মূর্খতার চেয়ে বড় পাপ আর নেই। অন্যান্য সবকিছুকে জয় করার থেকে নিজেকে জয় করাই হলো সবচেয়ে বড় বিজয়। প্রয়োজনীয়তা উদ্ভাবনের জননী। রাজনীতিতে অংশগ্রহণের অনীহার অন্যতম শাস্তি হচ্ছে নিজের তুলনায় নিকৃষ্টদের দ্বারা শাসিত হওয়া। মানুষ যেমন হবে রাষ্ট্র তেমনই হবে। মানুষের চরিত্র দ্বারাই রাষ্ট্র গড়ে ওঠে। গণতন্ত্র শেষমেশ এক নায়কতন্ত্রে পরিণত হয়ে যায়। প্রতিশোধ শান্তি আনতে পারে না। মানুষের ব্যবহার প্রধানত 3টে জায়গা থেকে প্রবাহিত হয়: ইচ্ছা, অনুভূতি এবং জ্ঞান। এরিস্টটল পরিচয় গ্রিক দার্শনিক ও বিজ্ঞানী হিসেবে। তাকে বলা হয় প্রাণিবিজ্ঞানের জনক, যুক্তিবিদ্যার জনক এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক। তার গুরু ছিলেন প্লেটো, তার ছাত্র ছিলেন আলেকজান্ডার এবং থিওফ্রাস্টাস, যিনি উদ্ভিদ বিজ্ঞানের জনক। তার প্রতিষ্ঠান ছিল লাইসিয়াম। তিনি বই রচনা করেন ফেসিরাসে। অবদান: জীববিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, অধিবিদ্যা, যুক্তিবিদ্যা, নীতিশাস্ত্র, নন্দন তত্ত্ব, কবিতা, পদার্থবিজ্ঞান, সঙ্গীত, মঞ্চ নাটক, মনোবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি ও সরকার প্রভৃতিতে। অ্যারিস্টটলের গ্রন্থ হচ্ছে পলিটিক্স, মেটাফিজিক্স, পয়েটিক্স, অন দ্য সোল, নাইকোম্যাচিয়ান ইথিক্স ইত্যাদি। অ্যারিস্টটলের বিখ্যাত উক্তিগুলো হলো: গণতন্ত্র হলো মূর্খের শাসন ব্যবস্থা, দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই, যে সবার বন্ধু সে আসলে কারোর বন্ধু নয়, মানুষ স্বভাবতই একটি রাজনৈতিক প্রাণী,
রাজনীতিবিদদের অবসর নেই, কারণ তারা সর্বদা রাজনৈতিক জীবন, শক্তি এবং গৌরব বা সুখের বাইরেও কিছু লক্ষ্য রাখে। সমস্ত জ্ঞানের সূত্রপাত হয় নিজেকে জানা থেকেই। তরুণ বয়সে অর্জিত ভালো অভ্যাসই ভিন্নতা এনে দেয়। আলেকজান্ডারের মৃত্যু 323 খ্রিস্টপূর্ব বেবিলনে। তিনি ছিলেন গ্রিক বীর। ভারতে অভিযান চালায় আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বে। আলেকজান্ডারের গুরু ছিলেন এরিস্টটল। সেই সময় ভারতের মূল ভূখণ্ড ছিল গঙ্গারিডাই বিপাশা নদীর তীরে। রেনেসাঁ বা দ্য রেনাইস্যান্স। পরিচয়। রেনাইসেন্স বা রেনেসাঁ বাংলা প্রতিশব্দ পুনর্জাগরণ। আনুমানিক ত্রয়োদশ থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত ইউরোপের, বিশেষ করে ইতালিতে সাংস্কৃতিক ক্ষেত্রে পুনর্জাগরণ ঘটেছিল, যা রেনেসাঁ নামে পরিচিত। সময়কাল 1300 থেকে 1600 খ্রিস্টাব্দ, তবে অনেকেই 1453 সালে রেনেসাঁ শুরু হয়েছিল বলে মনে করেন। সূত্রপাত ইতালির ফ্লোরেন্স শহর থেকে। রেনেসাঁ যুগের বৈশিষ্ট্য হচ্ছে মুক্ত চিন্তা, মানব ধর্ম ও চিত্রকলা। রেনেসাঁ সম্প্রসারণ হয় কনস্টান্টিনোপলের পতন এবং পেইন্টিং বিপ্লবের মাধ্যমে। রেনেসাঁর ফলাফল ইউরোপের সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞানের নতুন যাত্রা। রেনেসাঁর বরপুত্র বলা হয় নিকোলা ম্যাকিয়াভেলিকে। জন্ম ইতালিতে। তার উপাধি ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স বা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। তার বিখ্যাত গ্রন্থ দ্য ফ্রেঞ্চ আর ডিসকভার্স অফ লেভি। সাহিত্য। ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার বলতে স্বার্থপর চরিত্র বা সেলফিশ ক্যারেক্টারকে বুঝিয়ে থাকে। রেনেসাঁর অগ্রদূত হচ্ছেন লিওনার্দো দা ভিঞ্চি। পরিচয়। ইতালির রেনেসাঁর কালজয়ী চিত্রশিল্পী। উল্লেখযোগ্য শিল্পকর্মের মধ্যে আছে মোনালিসা, দ্য লস্ট সাফার, ভিট্রুভিয়ান ম্যান, লেডি উইথ অ্যান এরমাইন, ভার্জিন অফ দ্য রক্স। সালভাদর দালি। জন্ম স্পেন। উপাধি পরাবাস্তবাদী বা সারারিয়ালিস্ট চিত্রকর। উল্লেখযোগ্য চিত্রকর্মের মধ্যে আছে দ্য পারসিস্টেন্স অফ মেমোরি, দ্য বাস্কেট অফ ব্রেড, ডিভা ইত্যাদি। পাবলো পিকাসো। জন্মস্থান। বিখ্যাত চিত্রকর্মের মধ্যে আছে গুয়ার্নিকা, স্পেনের গৃহযুদ্ধের উপর নির্মিত একটি চিত্রকর্ম। মাইকেল অ্যাঞ্জেলা। জন্ম ইতালি। উল্লেখযোগ্য ভাস্কর্যের মধ্যে আছে ম্যাডোনা অফ দ্য স্টেপস, ম্যাডোনা অ্যান্ড চাইল্ড, তাদেই তুন্ডো। ভিনসেন্ট ভ্যান গগ। জন্ম নেদারল্যান্ড। তার বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে দ্য স্টারি নাইট, সূর্যমুখী বা সানফ্লাওয়ার্স, আলো ভক্ষক বা দ্য পটেটো ইটার্স। সিয়েস্থ। দুঃখী বৃদ্ধ মানুষ বা অ্যান এট ইটার্নিটি গেট। ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি বা পিস অফ ওয়েস্টফালিয়া। পরিচয়। ইউরোপে শান্তি প্রতিষ্ঠার জন্য স্বাক্ষরিত চুক্তির সমষ্টি। চুক্তি স্বাক্ষর হয় 1648 সালে জার্মানির ওয়েস্টফালিয়ায়। প্রেক্ষাপট। ষোড়শ শতকের রিফরমেশনের প্রভাবে সপ্তদশ শতকে ইউরোপের বিভিন্ন দেশে ধর্মযুদ্ধ ছড়িয়ে পড়ে। এই যুদ্ধ 1618 সাল থেকে 1648 সাল পর্যন্ত স্থায়ী হয়। 1648 সালে ওয়েস্টফালিয়া চুক্তির মাধ্যমে এই ধর্মযুদ্ধ শেষ হয়। চুক্তির উদ্দেশ্য ইউরোপে 30 বছর ব্যাপী এবং স্পেন ও ডাচদের মধ্যে 80 বছরের যুদ্ধের অবসান। ফলাফল স্বাধীন রাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস শুরু এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ধারণার সূচনা। চুক্তি হয় তিনটি। প্রথমটি হচ্ছে পিস অফ মুনস্টার, ডাচ রিপাবলিক বনাম স্পেন সাম্রাজ্যের মধ্যে। মুনস্টার চুক্তি বা ট্রিটি অফ মুনস্টার হয় রোমান সাম্রাজ্য বনাম ফ্রান্সের মধ্যে। ওসনাব্রাগ চুক্তি হয় রোমান সাম্রাজ্য বনাম সুইডেনের মধ্যে। রিফরমেশন। রিফরমেশন অর্থ হচ্ছে পুনর্গঠন, অর্থাৎ রিফরমেশন হলো খ্রিস্টান ধর্মের সংস্কার আন্দোলন। এর অন্য নাম হচ্ছে প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলন। রেনেসাঁ যুগে খ্রিস্টান ধর্ম দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক, ক্যাথলিক বা পাপিস্ট ধর্মগুরু পোপের অনুসারী। দুই, প্রোটেস্ট্যান্ট বা পোপের বিরুদ্ধে এগেইনস্ট দ্য পোপ। রিফরমেশন আন্দোলনের সূচনা করেন জার্মান ধর্ম সংস্কারক মার্টিন লুথার। সমাপ্তি হয় 30 বছর যুদ্ধ শেষে ওয়েস্টফালিয়া চুক্তির মাধ্যমে 1648 সালে। ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব বা গ্লোরিয়াস রেভলিউশন অফ ইংল্যান্ড সংঘটিত হয় 1688 থেকে 1689। পরিচয়। ইংল্যান্ডের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠার বিপ্লব। বিপ্লব করেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যগণ বা হাউস অফ লর্ডস, কারণ রাজা দ্বিতীয় জেমস ক্যাথলিক তন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চান। ফলাফল ইংল্যান্ডের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় 1689 সালে ঐতিহাসিক বিল অফ রাইট নামে অধিকার সনদ স্বাক্ষরিত হয়। ব্রিটেনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং তৃতীয় ফলাফল হচ্ছে 1707 সাল থেকে গ্রেট ব্রিটেনে পার্লামেন্ট চালু হয়। ইংল্যান্ডের পার্লামেন্ট চালু হয় 1215 সালে। বিশেষ দ্রষ্টব্য, যুক্তরাজ্যে পৃথিবীর প্রাচীনতম সংসদীয় গণতন্ত্র চালু আছে। 1707 সাল থেকে গ্রেট ব্রিটেনে বর্তমান যুক্তরাজ্যে শাসনতান্ত্রিক রাজতান্ত্রিক সরকার পদ্ধতি প্রচলিত রয়েছে। ইউএস বিল অফ রাইট বা ইউনাইটেড স্টেট বিল অফ রাইট হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম 10টি সংশোধনী।
সংবিধান তৈরি হয় 1789 সালে, মার্কিন সংবিধান রচনা 1787 সালে এবং অনুমোদন হয় 1791 সালে। রচয়িতা মার্কিন চতুর্থ রাষ্ট্রপতি জেমস ম্যাডিসন। ভিত্তি 100 বছর আগে 1689 সালে রচিত যুক্তরাজ্যের দ্য ইংল্যান্ড বিল অফ রাইট এবং জর্জ মেসন কর্তৃক রচিত ভার্জিনিয়া ডিক্লারেশন অফ রাইট। মার্কিন সংবিধানের মোট অনুচ্ছেদ 60টি। মার্কিন সংবিধান স্লোগান হচ্ছে উই দ্য পিপল। মার্কিন সংবিধানের মোট সংশোধনী হয় 27 বার। 6টি সংশোধনী কার্যকর হয়নি, তাই 33 বার হবে না। শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। শিল্প বিপ্লবের সূত্রপাত হয় ইংল্যান্ডে। শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন ফরাসি সমাজবিদ ও দার্শনিক আগাস্তে বেঙ্কি 1837 সালে। শিল্প বিপ্লবের মূল চালিকা শক্তি 4টি: বস্ত্র, লোহা, বাষ্পীয় শক্তি ও সস্তা শ্রমশক্তি। 4টি পর্যায়ে শিল্প বিপ্লব হয়। প্রথমত 1750 থেকে 1850 পুঁজিবাদের উদ্ভব ঘটে, আবিষ্কৃত হয় বাষ্পীয় ইঞ্জিন, কয়লা খনি ও ইস্পাতের। দ্বিতীয় শিল্প বিপ্লব হয় 1870 থেকে 1914, আবিষ্কৃত হয় বিদ্যুৎ। তৃতীয় শিল্প বিপ্লব হয় 1960 থেকে 1990, আবিষ্কার হয় ট্রানজিস্টর ও ইন্টারনেট, আর অন্য নাম হচ্ছে এই বিপ্লবের কম্পিউটার বিপ্লব। চতুর্থ শিল্প বিপ্লব বা দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। চতুর্থ শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী স্কেভওয়েভ 2016 সালে ফরেন অ্যাফেয়ার্স আর্টিকেলে এবং তার দ্য ফোর্থ রেভলিউশন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থে। বিষয়বস্তু ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবনের ফলে উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন, অপর নাম ডিজিটাল বিপ্লব। উদাহরণস্বরূপ চতুর্থ বিপ্লবের কিছু গুরুত্বপূর্ণ ধরন বা আইটেম হচ্ছে স্মার্টফোন, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো টেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, বায়োটেকনোলজি, ইন্টারনেট অফ থিংস, 5G, জেনারেশন ওয়্যারলেস টেকনোলজি বা ফিফথ, ডিসেন্ট্রালাইজড কনসেনসাস, এক্সেট্রা। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ইউএস ইন্ডিপেন্ডেন্ট রেভলিউশন। সময়কাল 1775 থেকে 1783। প্রেক্ষাপট ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের 13টি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তুলেছিল। 1773 সালে ব্রিটিশ পার্লামেন্টে চা আইন পাশ হলে এর প্রতিবাদ স্বরূপ বোস্টন চা পার্টি অনুষ্ঠিত হয়। বোস্টন চা পার্টি মানেই জাহাজ ভর্তি চা পাতা আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়ার মধ্য দিয়ে ইউরোপীয় বণিকদের বিরুদ্ধে মার্কিনীদের প্রতিবাদ। আমেরিকা ব্রিটেনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে 2 জুলাই 1776 সালে। ঘোষণাপত্র কংগ্রেসের অনুমোদন হয় 4 জুলাই 1776 সালে। তাই 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। আমেরিকার স্বাধীনতা সনদের রচয়িতা বা ঘোষক টমাস জেফারসন। আমেরিকার স্বাধীনতা আন্দোলনের নায়ক জর্জ ওয়াশিংটন। ফলাফল 1783 সালে প্যারিসে স্বাক্ষরিত হয় প্রথম ভার্সাই চুক্তি বা পিস অফ প্যারিস। এর মাধ্যমে ব্রিটেন মার্কিন স্বাধীনতা মেনে নেয়। আমেরিকার গৃহযুদ্ধ, আমেরিকান সিভিল ওয়ার। সময়কাল 1861 থেকে 1865। পক্ষদ্বয় আমেরিকার সাউদার্ন স্টেট ও নর্দার্ন ফেডারেল স্টেট। ফলাফল নর্দার্ন ফেডারেল স্টেট জয়ী এবং যুক্তরাষ্ট্রে কৃতদাস প্রথা উচ্ছেদ হয়। গৃহযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের অটোবায়োগ্রাফি। আমেরিকার 16তম প্রেসিডেন্ট এবং সৎ প্রতিবেশী নীতির প্রবক্তা। গৃহযুদ্ধ অবসানের 5 দিন পর বা 5 দিন পর উইলকস বুথ নামক এক আততায়ীর গুলিতে নিহত হন 1865 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথার অবসান ঘটান 1863 সালে। তার বিখ্যাত উক্তি গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, শ্যাল নট পেরিশ ফ্রম দ্য আর্থ। বিশেষ দ্রষ্টব্য, 1963 সালে ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়াল পার্কে মার্কিন লুথার কিং জুনিয়রের দেওয়া আই হ্যাভ আ ড্রিম ভাষণটিও গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করা হয়। গেটিসবার্গ অ্যাড্রেস। ভাষণের স্থায়িত্ব মাত্র 2 মিনিট। গেটিসবার্গ অবস্থিত যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া। ফরাসি বিপ্লব বা ফ্রান্স রেভলিউশন। প্রেক্ষাপট 1776 সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রাম শুরু হলে ফরাসি রাজা ষোড়শ লুই যুক্তরাষ্ট্রকে সমর্থন করে। ফলে ফরাসি কোষাগার শূন্য হয়ে পড়ে। তাই রাজা ধনীদের কাছ থেকে ঋণ নেয় এবং উচ্চ কর আরোপ করে। ধনীরা এর বিনিময়ে রাজ্যের অংশ দাবি করে। রাজা দিতেও স্বীকৃতি জানালে ধনীরা গরিবদের নিয়ে 1789 সালে 14 জুলাই প্যারিসে অবস্থিত বাস্তিল দুর্গের তৎকালীন কারাগার, বর্তমানে জাদুঘর, পতন ঘটায়, অর্থাৎ বাস্তিল দুর্গের পতন ঘটায় এবং বিপ্লবের সূত্রপাত ঘটে। ধনীদের বিপ্লব হওয়ায় এই বিপ্লবের অপর নাম বুর্জোয়া বিপ্লব বা এলিট রেভলিউশন। 1799 সালে নেপোলিয়ন 30 বছর বয়সে ফ্রান্সের ক্ষমতা গ্রহণ করলে বিপ্লবের সমাপ্তি ঘটে। নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের সাবেক জেনারেল এবং সম্রাট নেপোলিয়ন 1769 সালে ফ্রান্সের মালিকানার ভূমধ্যসাগরের কর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেন। তিনি সুইস কনফেডারেশনের মধ্যস্থতাকারী এবং কনফেডারেশন অব রাইন এর রক্ষক ছিলেন। 1799 সালে ফ্রান্সের ক্ষমতা গ্রহণ করলেও 1808 সালে নিজেকে সম্রাট বলে দাবি করেন। তিনি 1805 থেকে 1814 সাল পর্যন্ত এবং 1815 সালে দ্বিতীয় মেয়াদে ইতালীয় সম্রাট হন।
1815 সালের 20 মার্চ থেকে 8 জুলাই পর্যন্ত ইতিহাসের বিখ্যাত 100 ডেজ নামক অভিযান পরিচালনা করেন। বেনফোর্ট পরিবারের নেপোলিয়ন ইতালিতে লিটল কর্পোরাল খেতাবে ভূষিত হন। 1814 সালে নেপোলিয়ন ভূমধ্যসাগরের সেন্ট এলেনা দ্বীপে এলভা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। 1815 সালের 20 মার্চ প্যারিসে প্রবেশ করে সিংহাসন দখল করে। এই সময় 1815 সালের 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত মোট 100 দিন ক্ষমতায় ছিলেন, যা 100 দিবসের রাজত্ব বা রেজিম অফ 100 ডেজ নামে পরিচিত। পরে 1815 সালের ওয়াটারলু যুদ্ধে ইংল্যান্ডের ডিউক অব ওয়েলিংটন আর্থার ওয়ালেসলির কাছে পরাজিত হলে ব্রিটিশ মালিকানায় আটলান্টিক দ্বীপে সেন্ট হেলেনায় নির্বাসিত হন এবং সেখানেই 1821 সালে মারা যান। তার বিখ্যাত উক্তি হলো, "গিভ মি আ গুড মাদার, I will give you a good nation." অন্য আরেকটি বিখ্যাত উক্তি হচ্ছে, "Impossible is a word to be found in a false dictionary." বিপ্লবের সময়কাল 1789 থেকে 1799। তাত্ত্বিক প্রতিকৃত ছিল ফরাসি দার্শনিক জ্যাক রোসো ও ভলতেয়ার। বিপ্লবের নেতা রোবসপিয়ার, যিনি জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন। জ্যাকোবিন ক্লাব হচ্ছে 1789 সালে ভার্সাইতে প্রতিষ্ঠিত হয়। এটি একটি রাজনৈতিক সভ্য গোষ্ঠী। এটি রাজতন্ত্রের বিরুদ্ধে গঠিত হয়েছিল। বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়নকে। স্লোগান, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। স্লোগানের রচয়িতা ফরাসি দার্শনিক জ্যাক রোসো। ফরাসি বিপ্লবের মাধ্যমে পতন হয় রাজা ষোড়শ লুইয়ের। ষোড়শ লুইকে গিলোটিনে শিরশ্ছেদ করা হয় 21 জানুয়ারি 1793 সালে। ফলাফল, ফ্রান্সে সামন্তবাদের অবসান এবং পুঁজিবাদের যাত্রা শুরু। সাথে সাথে ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সমাপ্তি 1799 সালে নেপোলিয়ন ক্ষমতা গ্রহণের মাধ্যমে। বিপ্লবের স্মৃতি বহন করে আইফেল টাওয়ার 1889 সাল ফরাসি বিপ্লবের শতবর্ষে নির্মিত। বিপ্লব সংশ্লিষ্ট গ্রন্থসমূহ জ্যাক রোসোর হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, চার্লস ডিকেন্সের আ টেল অফ টু সিটি। এই উপন্যাসে দুটি শহরের নাম উল্লেখ আছে, লন্ডন এবং প্যারিস। মন্টেস্কোর দ্য স্পিড অফ লস, জোনাথন ইসরায়েলের লেখা রেভলিউশনারি। পিটার এমসিফি এর লেখা গ্রন্থ লিবার্টি অর ডেথ। আইফেল টাওয়ার পরিচিত ফ্রান্সের সংস্কৃতির প্রতীক। অবস্থান, প্যারিস, ফ্রান্স। অর্থায়ন করে যুক্তরাষ্ট্র। স্থাপিত হয় 1889 সালে ফরাসি বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে। নকশাকারী গাস্টেভ আইফেল। উচ্চতা 1083 ফুট বা 1024 ফুট বা 324 মিটার। স্ট্যাচু অফ লিবার্টি, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক। নিউ ইয়র্কের লিবার্টি দ্বীপে অবস্থিত। প্রদান করে ফ্রান্স। প্রদান করা হয় 1886 সালে মার্কিন স্বাধীনতা শতবর্ষ উদযাপন উপলক্ষে। নকশাকারী হচ্ছে ফ্রেডরিক বার্থোলডি ও গাস্টেভ আইফেল। উচ্চতা 151 ফুট বা 46 মিটার। নকশা রোমান স্বাধীনতার দেবীর ডান হাতে স্বাধীনতার লাইট এবং বাম হাতে রোমান সংখ্যা 4 জুলাই 1776 লেখা, যাতে বলা হয় টেভোলা অ্যান্ড সাথা। স্ট্যাচু বা পার্ক। অবস্থান এবং বিশেষ তথ্য। স্ট্যাচু অফ ফিজ, সেওল, দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত। জাপান দূতাবাসের সামনে। সেওল, দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কর্তৃক কোরিয়ার নারী নির্যাতনের স্মৃতি বহন করে। স্ট্যাচু অফ গার্ল নামেও পরিচিত। পিচ পার্ক, নাগাসাকি, জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বহন করে। পিচ মেমোরিয়াল পার্ক, হিরোশিমা, জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বহন করে। স্ট্যাচু অফ ডেমোক্রেসি, হংকং। 1989 সালে বেজিংয়ের টিয়ানআনমেন স্কয়ারে গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতি বহন করে। গডেস অফ ডেমোক্রেসি নামেও পরিচিত। স্ট্যাচু অফ ইউনিটি, গুজরাট, ভারত। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের স্মরণে নির্মিত। পৃথিবীর উচ্চতম স্তম্ভ 182 মিটার। স্ট্যাচু অফ ফ্রিডম, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রে অবস্থিত। মার্কিন স্বাধীনতা ঘোষণার স্মৃতি বহন করে। ক্রিস্ট দ্য রিডেমার, রিও ডি জেনেরিও, ব্রাজিলে অবস্থিত। যীশু খ্রিস্টের উচ্চতম মূর্তি, উচ্চতা 30 মিটার। কর্নার স্টোন অফ পিচ, ওকিনামা, জাপান অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওকিনামা যুদ্ধে নিহতের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ। ট্রাফালগার যুদ্ধ 1805। ট্রাফালগার আন্তরিফ, স্পেনে অবস্থিত। পক্ষদ্বয় ইংল্যান্ড বনাম ফ্রান্স, নেপোলিয়ন ও স্পেনের মিলিত বাহিনী। ফলাফল, ইংল্যান্ডের নৌবাহিনীর অ্যাডমিরাল লর্ড নেলসন জয়ী হয়। ওয়াটারলু যুদ্ধ 1815। ওয়াটারলু বেলজিয়ামে অবস্থিত। পক্ষদ্বয় ফ্রান্স বনাম যুক্তরাজ্য, নেদারল্যান্ড ও প্রুশিয়া সহ 7টি রাজ্যের জোট। ফরাসি বাহিনীর নেতৃত্ব দেন নেপোলিয়ন বেনফোর্ট। ব্রিটিশদের নেতৃত্ব ডিউক অফ ওয়েলিংটন আর্থার ওয়ালেসলি। ফলাফল, যুক্তরাজ্য জোটের জয় ও নেপোলিয়নের পরাজয়। আফিম যুদ্ধ বা আফিমের যুদ্ধসমূহ। প্রথম আফিম যুদ্ধ হয় সময়কাল 1839 থেকে 1842 সাল। পক্ষদ্বয় চীন বনাম ব্রিটিশ সাম্রাজ্য। ফলাফল, ব্রিটেনের জয় লাভ। সমাপ্তি 1842 সালে নানকিং চুক্তির মাধ্যমে। নানকিং চুক্তি
স্বাক্ষরিত হয় 1842 সালে। পক্ষদ্বয় চীন ও ব্রিটেন। বিষয়বস্তু: হংকং দ্বীপ ব্রিটেনের অধিকারভুক্ত হয়। চীনের 5টি বন্দর ক্যান্টন, আময়, ফুছাও, নিংকো ফোর্ট ও সাংহাই বিদেশি বণিকদের ব্যবসার জন্য উন্মুক্ত করা হয়। 3 নম্বর ফলাফল বা বিষয়বস্তু হচ্ছে অন্যান্য জাতির জন্য চীনের বাণিজ্য প্রসারণ করে এবং চীনে পশ্চিমা অর্থনৈতিক সম্প্রসারণের কাঠামো উপস্থাপন করে। দ্বিতীয় আফিম যুদ্ধ বা এরো যুদ্ধ সংঘটিত হয় 1856 থেকে 1860 সাল। পক্ষদ্বয় চীন বনাম ব্রিটেন ও ফ্রান্স। ফলাফল: চীনের পরাজয় ঘটে। সমাপ্তি: 1858 সালে ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, রাশিয়ার সাথে চীনের তিয়ানতোসিন নামক চুক্তির মাধ্যমে। তিয়ানতোসিন চুক্তির শর্ত হচ্ছে পাশ্চাত্য দেশগুলো ফিকিংয়ে বর্তমান বেইজিংয়ে স্থায়ী দূতাবাস স্থাপন করতে পারবে। এক নজরে নাম: হংকং। আয়তন 1108 বর্গ কিলোমিটার। অবস্থান: ভিক্টোরিয়া পোতাশ্রয়ের নিকটে। পরিচিতি: মুক্ত বন্দর বা ফ্রি ফোর্ট হিসেবে। সাল এবং ঘটনা: 1842 সালে প্রথম আফিম যুদ্ধের পর নানকিং চুক্তির মাধ্যমে ব্রিটিশদের অধীনে যায়। 1898 দ্বিতীয় বেইজিং সম্মেলনে ব্রিটিশরা 99 বছরের জন্য ইজারা পায়। 1997 সাল ব্রিটিশরা চীনের নিকট হংকং স্থানান্তর করে। 1997 থেকে 2047 চীনে হংকংয়ের জন্য এক দেশ দুই নীতি থাকবে, যাতে হংকংয়ের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধীনতা থাকে বা পাবে। বর্তমান 2024 সালে মার্চে কঠোর নিরাপত্তা আইন পাশ করে হংকং। আর্টিকেল 23 নামে পরিচিত পাওয়ায় ওই আইনটি বহিরাগত হস্তক্ষেপ ও বিদ্রোহ দমনের লক্ষ্যে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি রেখে। ক্রিমিয়া যুদ্ধ বা ক্রিমিয়ান ওয়ার। সময়কাল: 1853 থেকে 1856। পক্ষদ্বয় রাশিয়া বনাম তুরস্ক, ব্রিটেন ও ফ্রান্স। ফলাফল: রাশিয়া পরাজিত এবং তুরস্ক ও মিত্রশক্তি জয়ী হয়। বিশেষ দ্রষ্টব্য: ক্রিমিয়া যুদ্ধের প্রেক্ষাপটে নার্সিং ব্যবস্থার সূত্রপাত হয়। এই যুদ্ধে ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প উপাধি পান। দ্বিতীয় ক্রিমিয়া যুদ্ধ 2014 সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘটিত হয় এবং রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপকে দখল করে নেয়। এক নজরে ক্রিমিয়া উপদ্বীপ। অবস্থান: কৃষ্ণ সাগরের উত্তর উপকূলে। রাজধানী সিমফারোপোল। সামরিক ঘাঁটি: ইয়ালটা। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিতর্কিত নৌঘাঁটি সেভাস্তোপোল। 1954 সালে সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ ক্রিমিয়া উপদ্বীপটি উপহার হিসেবে ইউক্রেনকে লিখে দেয়। 2014 সাল থেকে ক্রিমিয়া রাশিয়ার দখলে। তাতার হচ্ছে তুর্কি জাতিগোষ্ঠীর উপজাতি। এরা ইউরোপ ও এশিয়ায় বসবাস করে। এরা তুর্কি ভাষায় কথা বলে। মিনস্ক চুক্তি ভঙ্গ। রাশিয়া, ইউক্রেন ও অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা OSCE মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি। মিনস্ক চুক্তি 2014 সালে বেলারুশের রাজধানী মিনস্কে স্বাক্ষরিত হয়। 2022 সালের 21শে ফেব্রুয়ারি রাশিয়া এই চুক্তি ভঙ্গ করে ইউক্রেনের রুশ সীমান্তবর্তী দুইটি প্রদেশ দোনেৎস্ক ও লুহানস্ক স্বাধীনতার স্বীকৃতি দিলে চুক্তিটি বাতিল হয়। OSCE বা অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ 1973 সালে জেনেভা সম্মেলনের মাধ্যমে 1975 সালে প্রতিষ্ঠিত হওয়া নিরাপত্তা, সহযোগিতা, মানবিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান হল OSCE। 57টি দেশের এই সংস্থার কার্যালয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলো এর সদস্য। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ। 24শে ফেব্রুয়ারি 2022 তারিখে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে আক্রমণ করে। যুদ্ধের কারণ: পশ্চিমা দেশগুলো সামরিক জোট নেটোর সদস্য হতে চায় ইউক্রেন। কৌশলগত নিরাপত্তার জন্য রাশিয়া ইউক্রেনকে নেটোতে যুক্ত হতে দিতে চায় না। ভ্লাদিমির জেলেনস্কি ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট। পেশায় কমেডিয়ান। এই অভিনেতা দলের নাম সার্ভেন্ট অফ দ্য পিপল। রুবলে গ্যাস বিক্রি। রাশিয়া পশ্চিমা দেশগুলোর কাছে রুবলে গ্যাস বিক্রির ঘোষণা দেয়। দ্য ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপ ইউক্রেনকে উন্নত অস্ত্র সরবরাহের জন্য নেটো ও পশ্চিমা 57টি দেশের জোট। জার্মানি রামস্টেইন বিমানবন্দরে 2022 সালের 26শে এপ্রিল গঠিত হয় এটি। ওয়াগনার গ্রুপ রাশিয়ার আধা সামরিক বারাটে যোদ্ধা। 2014 সালে প্রতিষ্ঠিত। এর প্রধান হচ্ছেন পাভেল প্রিগোজিন। এর সদর দপ্তর সেন্ট পিটার্সবার্গ। এদের উপাধি হলো রাশিয়ার ছায়া সৈনিক। অর্থের বিনিময়ে সংঘাতে একটি পক্ষের হয়ে লড়াই করে। ওয়াগনার গ্রুপকে তুলনা করা হয় যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত প্রাইভেট সিকিউরিটি ফার্ম ব্ল্যাক ওয়াটারের সঙ্গে। বুচা গণহত্যা। রুশ বাহিনী ইউক্রেনের কিয়েভের নিকটবর্তী বুচা শহরে গণহত্যা শুরু করে। সারমাত রাশিয়া পরীক্ষা চালানো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। বাখমুত ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত, বর্তমানে রাশিয়ার দখলে। বেলগোরোদ হচ্ছে রাশিয়ার অঞ্চলে ইউক্রেনের হামলার কারণে জরুরি অবস্থা জারি হয়। বেলারুশে পরমাণু অস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমান মোতায়েন। ইস্কান্দার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভ। ইউক্রেনকে স্ট্রাইকার সাজোয়া যান আর ব্রডলি ফাইটিং ভেহিকল ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা। বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি ও নিষেধাজ্ঞা নিয়ে কাজ করা কাস্টেলম এর হিসেবে
রাশিয়ার উপর 2022 সালের 22 ফেব্রুয়ারি থেকে 16,587টি নিষেধাজ্ঞা আছে। কার্স প্রণালীর উপর দিয়ে ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে 19 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু। কার্স প্রণালী কৃষ্ণ সাগর ও আজাব সাগরের মধ্যে সংযোগকারী এবং ক্রিমিয়া ও রাশিয়াকে বিভক্তকারী প্রণালী। রাশিয়া ও সৌদি বৈশ্বিক তেল উত্তোলনের 20% নিয়ন্ত্রণ করে। আজব ব্যাটালিয়ন হলো ইউক্রেনের একটি সশস্ত্র আধা সামরিক জাতীয়তাবাদী গোষ্ঠী। ইউক্রেনের কিছু গুরুত্বপূর্ণ শহর মারিউপোল আজব সাগরের তীরে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর। এখানে আছে আজবস্তাল ইস্পাত কারখানা। সোলেডার হচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লবণ খনির শহর। কিয়েভ ইউক্রেনের রাজধানী এবং নিফার নদীর তীরে অবস্থিত। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কিছু ঘটনা। 2022 সালে শুরু হওয়া যুদ্ধের 1000তম দিন 19 নভেম্বর 2024। ওই দিন ইউক্রেনের প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায়। নর্ড স্ট্রিম 2 গ্যাস লাইন বা গ্যাস পাইপলাইন, যেটি জার্মানি রাশিয়া থেকে গ্যাস আমদানি করার গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন স্থগিত করেছে। মাদার হেরোইন পুনঃপ্রবর্তন, রাশিয়ার 10 সন্তান জন্মদানকারী মাকে এককালীন নগদ অর্থ প্রদান করা হবে। এই উপাধি প্রদানের ব্যবস্থাটি সর্বপ্রথম 1944 সালে সোভিয়েত নেতা জোসেফ স্টালিন প্রবর্তন করেছিলেন। ফোর্ট্রেস রাশিয়া, 2014 সালে ক্রিমিয়া যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় রাশিয়া এই শিরোনামে কৌশল গ্রহণ করে। সিস্টেম ফর ট্রান্সফার অফ ফিনান্সিয়াল মেসেজেস বা SPFS রাশিয়াকে সুইফট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলে রাশিয়া সুইফটের বিকল্প হিসেবে SPFS সিস্টেম স্থাপন করে বা চালু করে। নভোয়া গেজেটা, রাশিয়ার আদালতে নোবেল পুরস্কার বিজয়ী সাংবাদিক দিমিত্রি মুরাথভ সম্পাদিত এই পত্রিকার নিবন্ধন বাতিল করে রায় দেয়। সোভিয়েত জেনারেল ফ্রান্স কিনে নিতে ফরমান জারি করে ভ্লাদিমির পুতিন। 3 মার্চ 2025 সালে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করা হয়। 11 মার্চ 2025 রাশিয়ার সাথে 30 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইউক্রেন। বাল্টিক অঞ্চলের 3টি দেশ এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া রাশিয়ার বিদ্যুৎ গ্রিড থেকে নিজেদের বিচ্ছিন্ন করে 6 ফেব্রুয়ারি 2025। VI লেনিন, জন্ম 22 এপ্রিল 1870, মৃত্যু 21 জানুয়ারি 1924। সোভিয়েত ইউনিয়নের জনক, অক্টোবর বিপ্লবের বলশেভিকদের প্রধান নেতা ছিলেন তিনি। সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন 1917 থেকে 1924 সাল পর্যন্ত। সোভিয়েত ইউনিয়নের সর্বাধিনায়ক 1922 থেকে 1924 সাল, অর্থাৎ 2 বছর। তার উল্লেখযোগ্য বই ইম্পেরিয়ালিজম, দ্য হাইস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। দ্বিতীয়টি হচ্ছে দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন। লেনিনের মৃতদেহ সংরক্ষিত আছে মস্কো রেড স্কয়ারে। তার জন্মস্থান সিম্বিস্ক, রুশ সাম্রাজ্য। মৃত্যুস্থান গোর্খি, সোভিয়েত ইউনিয়ন। কুরস্ক অঞ্চল রাশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত। 6 আগস্ট 2024 ইউক্রেনীয় বাহিনী অঞ্চলে ঢুকে পড়ে। কালিনিনগ্রাদ, রাশিয়ার ছিটমহল অবস্থান বাল্টিক সাগরের তীরে। কালিনিনগ্রাদকে পোল্যান্ড থেকে রাশিয়া দখল করে নেয় 1945 সালে। এই ছিটমহল দ্বারা বাল্টিক সাগরে আধিপত্য বিস্তার করে রাশিয়া। প্রথম মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধ বা গ্রেট ওয়ার 28 জুলাই 1914 সাল থেকে 11 নভেম্বর 1918 পর্যন্ত সংঘটিত হওয়া ভয়াবহ যুদ্ধটি তৎকালে মহাযুদ্ধ বা গ্রেট ওয়ার বা ওয়ার অফ দ্য নেশন নামে পরিচিত ছিল। গ্রেট ওয়ার ছিল ইউরোপের বৃহত্তম অর্থনৈতিক শক্তি গ্রেট ইকোনমিক পাওয়ার মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের প্রতিফলন। প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে হলে প্রেক্ষাপট, কারণ, কে অংশ নেয়, সমাপ্তি, ফলাফল সম্পর্কে জানতে হবে। প্রেক্ষাপট, বিসমার্কের প্রভাব। 1871 সালে ওটো ভন বিসমার্ককে প্রশিয়ার বা বর্তমান জার্মানির কাইজার বা রাজা প্রথম উইলিয়াম চ্যান্সেলর নিযুক্ত হয়ে মিত্রতার নতুন কূটনীতি গ্রহণ করেন বিসমার্ক। ট্রিপল অ্যালায়েন্স, 1879 সালে প্রশিয়া ও অস্ট্রো হাঙ্গেরি ফ্রান্সের বিরুদ্ধে দ্বৈত জোট বা ডুয়েল অ্যালায়েন্স গঠন করে। 1882 সালে ইতালি এই জোটে যোগ দিলে দ্বৈত জোটের নাম হয় মৈত্রী জোট বা ট্রিপল অ্যালায়েন্স। ট্রিপল এন্টেন্ট 1907 সালে যার সাম্রাজ্য ও ব্রিটিশ সাম্রাজ্যের সাথে ফ্রান্স যোগ দিয়ে ট্রিপল অ্যালায়েন্সের বিপরীত গঠন করে মৈত্রী আতাত বা ট্রিপল এন্টেন্ট। ব্ল্যাক হ্যান্ড গঠন, অস্ট্রো হাঙ্গেরি 1907 সালে বসনিয়া দখল করলে সার্বিয়ার সঙ্গে অস্ট্রো হাঙ্গেরির বৈরী সম্পর্ক সূচনা হয়। ফলে জাতীয়তাবাদী সার্বরা ব্ল্যাক হ্যান্ড নামক গুপ্ত বাহিনী গঠন করে। খনিজ সমৃদ্ধ বলকান অঞ্চল, খনিজ সমৃদ্ধ বলকান উপদ্বীপের দেশগুলো ছিল ক্ষুদ্র রাষ্ট্র বা স্মল স্টেট। সামরিক শক্তিহীন রাষ্ট্রসমূহ ক্ষুদ্র রাষ্ট্র, তাই খনিজ সমৃদ্ধ বলকানের দিকে মৈত্রী জোট ও মৈত্রী আতাতের লোভ সৃষ্টি হয়। কেন অংশ নেয়? যার সাম্রাজ্য বা রাশিয়া অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করলে রাশিয়া রুশভাষী স্লাভ ও সার্ব জাতিকে রক্ষার জন্য সার্বিয়ার পক্ষ নেয়। জার্মানি মৈত্রী জোটের শর্ত অনুযায়ী অস্ট্রিয়াকে 1914 সালের 1 আগস্ট সমর্থন করে। অটোমান সাম্রাজ্য বা তুরস্ক
জার্মান নৌবাহিনী তুর্কি জলসীমা ব্যবহার করে রুশ বন্দর আক্রমণ করলে 1914 সালের 3 নভেম্বর রাশিয়া তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যুক্তরাষ্ট্র রাশিয়া জার্মানি যুদ্ধবিরতি চুক্তির পর 1917 সালে জার্মানি বাল্টিক অঞ্চল দখল করে নেয়। বাল্টিক ও আটলান্টিক মহাসাগরে জার্মান নৌবাহিনী ব্রিটিশদের প্রতিরোধ করে ফেলে। 1917 সালের 6 এপ্রিল জার্মান নৌবাহিনী আটলান্টিক মহাসাগরে মার্কিন জাহাজকে ব্রিটিশ জাহাজ মনে করে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র ওই দিনেই জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কেন্দ্রীয় শক্তি বা সেন্ট্রাল পাওয়ার 1914 সালে মৈত্রী জোটের আলোকে যুদ্ধকালীন 4টি শক্তি নিয়ে কেন্দ্রীয় শক্তি গঠিত হয়, যার সদস্য অস্ট্রো-হাঙ্গেরি বা সাম্রাজ্য, প্রুশিয়া সাম্রাজ্য বা জার্মানি, অটোমান সাম্রাজ্য বা তুরস্ক, বুলগেরিয়া। এছাড়াও ছিল আজারবাইজান, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া কেন্দ্রীয় শক্তিকে সমর্থন করে, কিন্তু মৈত্রী জোটের সদস্য হয়েও ইতালি মিত্রশক্তিতে যোগ দেয়। মিত্রশক্তি বা অ্যালায়েড পাওয়ার মৈত্রী আতাতের পক্ষসমূহের সাথে 6টি দেশ প্রধান সদস্য ছিল, যার মধ্যে হচ্ছে জার সাম্রাজ্য বা রাশিয়া 1917 সালে অক্টোবরে যুদ্ধ থেকে প্রত্যাহার করে নেয়। দ্বিতীয় ছিল ফ্রান্স, এরপর ছিল ব্রিটিশ সাম্রাজ্য, ইতালি 1915 সালে যোগ দেয়, জাপান, যুক্তরাষ্ট্র 1917 সালে যোগ দেয়। এছাড়া ছিল সার্বিয়া, মন্টিনিগ্রো, বেলজিয়াম মিত্রশক্তির সহযোগী সদস্য ছিল। এছাড়াও চীন মিত্রশক্তিকে সমর্থন করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের কারণ ইউরোপের বৃহত্তম শক্তিবর্গের অন্তদ্বন্দ্বের মধ্যেই 1914 সালে 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ বসনিয়ার রাজধানী সারায়েভোতে হানিমুনে গেলে সার্বিয়ার জাতীয়তাবাদী কর্মী গাভরিলো প্রিন্সিপ যুবরাজকে সস্ত্রীক হত্যা করে। এই প্রতিক্রিয়ায় অস্ট্রো-হাঙ্গেরি প্রিন্সিপকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য সার্বিয়াকে প্রথমে 48 ঘন্টা, পরবর্তীতে 1 মাস সময় বেঁধে দেয়। সার্বিয়া ব্যর্থ হওয়ায় 1914 সালের 28 জুলাই অস্ট্রো-হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে। প্রথম বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ কিছু দেশের নাম, সরকার প্রধান এবং পক্ষ। ব্রিটেন প্রধানমন্ত্রী ছিলেন লয়েড জর্জ মিত্রশক্তি। ফ্রান্স প্রধানমন্ত্রী ছিলেন জর্জ ক্লেমেন্ট শো। যুক্তরাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন। ইতালির প্রধানমন্ত্রী ছিলেন ভিক্টোরিও অরল্যান্ডো। তারা 4টি ছিল হচ্ছে মিত্রশক্তি বা বিগ ফোর নামে পরিচিত। জাপানের মিকাডো ছিল হচ্ছে বা রাষ্ট্রপ্রধান বা রাজা জোশিহিতো 123তম। রাশিয়ার জার ছিল দ্বিতীয় জার নিকোলাস। জার্মানির কাইজার ছিল দ্বিতীয় উইলিয়াম। জার্মান চ্যান্সেলর ছিল থিওবাল্ড ভন বেথমান ইলরেগ। অটোমান সুলতান ছিল ষষ্ঠ আহমেদ। ওরা ছিল অক্ষশক্তি। যুদ্ধের সমাপ্তি 1917 সালে ব্রিটেন এসিটুন আবিষ্কার করলে ব্রিটিশ সেনাদের মনোবল বেড়ে যায় এবং ব্রিটিশরা সেনাপতি লর্ড অ্যালেনবির নেতৃত্বে অটোমান সাম্রাজ্যের সাথে ফিলিস্তিনকে দখল করে নেয়। অটোমান সাম্রাজ্য থেকে ফিলিস্তিনকে দখল করে নেয়। ফলে জার্মানির পূর্বাঞ্চলে ব্রিটিশদের দ্বারা এবং পশ্চিমাঞ্চলে ফরাসি সেনাপতি জেনারেল ফসের দ্বারা কোণঠাসা হয়ে পড়ে। এতে বিশ্ব রাজনীতি বা ওয়ার্ল্ড পলিটিক্স তত্ত্বের প্রবক্তা জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়ামের বিরুদ্ধে সেনা অসন্তোষ বাড়তে থাকে। অপরদিকে রুশ নৌবাহিনী বিরোধের মুখে রুশ বিপ্লব সফল হলে জার্মান নৌবাহিনী কাইজার দ্বিতীয় উইলিয়ামের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিলে কাইজার 1918 সালের 9 নভেম্বর পালিয়ে হল্যান্ডে চলে যায়। ফ্রেডরিক অ্যাবট নতুন চ্যান্সেলর হন। নতুন চ্যান্সেলর ফ্রান্সের আর্মিনিস্টায় গিয়ে 1918 সালের 11 নভেম্বর ফরাসি সেনাপতি জেনারেল ফসের নিকট আর্মিস্টিক ট্রিটি বা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে আত্মসমর্পণ করে। এর ফলে অনানুষ্ঠানিকভাবে বা ইনফর্মালি প্রথম বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধের সমাপ্তি হয়। প্রথম বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধের ফলাফল ও প্রভাব, রেজাল্ট অ্যান্ড ইফেক্ট। প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাবলীর চাইতে গুরুত্বপূর্ণ হলো এর ফলাফল ও প্রভাব। প্রথম বিশ্বযুদ্ধ না হলে রুশ বিপ্লব, প্যারিস সম্মেলন চুক্তি, 14 দফা, বেলফোর ঘোষণা, ভার্সাই সন্ধি, সেভার্স সন্ধি, জাতিপুঞ্জ গঠন, মহামন্দা, অটোমান সাম্রাজ্যের পতন বা গ্রেট ডিল কোনোটিই হতো না। তাই এর প্রভাব বিস্তর নিম্নের প্রভাব আলোচনা করা হলো। বেলফোর ঘোষণা। প্রেক্ষাপট, প্রথম বিশ্বযুদ্ধের বাল্টিক সাগর জার্মানি দখলে থাকলে ব্রিটিশরা অস্ত্র তৈরির জন্য তিমি স্বীকার করতে বাধ্য হয়। তখন ব্রিটিশ ইহুদি নৌ প্রকৌশলী চিম ওয়াইজম্যান এসিটুন নামক এক ধরনের বিস্ফোরক আবিষ্কার করলে ব্রিটিশ সেনাদের মনোবল বেড়ে যায় এবং 1917 সালে ব্রিটিশরা লর্ড অ্যালেনবিরের নেতৃত্বে অটোমান সাম্রাজ্য থেকে প্যালেস্টাইনকে দখল করে নেয়। এর পুরস্কার স্বরূপ 1917 সালে সিম ওয়াইজম্যানকে লন্ডনে সংবর্ধনা দেওয়া হয়। আর এই সংবর্ধনা অনুষ্ঠানে ওয়াইজম্যান প্যালেস্টাইনে ঈশ্বরের প্রমিস অনুযায়ী ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেন। দাবি অনুযায়ী তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্র সচিব, পরবর্তীতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী মিস্টার আর্থার বেলফোর ব্রিটিশ ইহুদি যাজক ভেরন রডসাইল্ডকে উদ্দেশ্য করে বিশ্ব ইহুদি কংগ্রেসের মাধ্যমে প্যালেস্টাইনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণের জন্য যে পত্র লেখেন, ইতিহাসে তা বেলফোর ঘোষণা নামে পরিচিত। পত্রটি দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের অনুমোদন নেওয়া হয়। এরপর ব্রিটেন, ফ্রান্স ও ইতালি অনুমোদন দেয়। পত্রটি দেওয়া হয় 2 নভেম্বর 1917 সালে। পত্রটি সংরক্ষিত আছে ব্রিটিশ লাইব্রেরিতে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় বেলফোর ঘোষণার 31 বছর পর 1948 সালে। ব্রিটেনের সহযোগিতায় তৈরি ইহুদি গুপ্ত বাহিনীর নাম হাগানাহ
1948 সালে ফিলিস্তিন রাষ্ট্র দ্বিখণ্ডিত করতে জাতিসংঘে গৃহীত হয় নিরাপত্তা পরিষদের 181 নম্বর প্রস্তাব 1947। 14 দফা বা ফরেন ফ্রেন্স ঘোষণাকারী মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন উত্থাপন করে 1918 সালের 8 জানুয়ারি মার্কিন কংগ্রেসে। দফাগুলোর প্রথম দফা হচ্ছে শান্তিপূর্ণ ও উন্মুক্ত কূটনীতি, আর 14তম দফা হচ্ছে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা। ফলাফল বিগ ফোর এর ইউরোপীয়রা 14 দফা গ্রহণ করেনি, ব্রিটেন, ফ্রান্স ও ইতালি সহ। দ্বিতীয় ভার্সাই চুক্তি বা ট্রেডি অফ ভার্সাইলস চুক্তির অফিসিয়াল নাম ট্রেডি অফ পিচ বিটুইন দ্য আলাইড অ্যান্ড অ্যাসোসিয়েটেড পাওয়ার অ্যান্ড জার্মানি। স্বাক্ষর 28 জুন 1919। স্বাক্ষরস্থল প্যারিসের ভার্সাই প্যালেসের হল অব মিররে। স্বাক্ষরকারী 32টি দেশ। চুক্তি ওসি বা তত্ত্বাবধায়ক ফরাসি পার্লামেন্ট। ভাষা ফরাসি ও ইংরেজি। ধারা 440টি। চুক্তির ফল আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি এবং চুক্তি কার্যকর হয় 10 জানুয়ারি 1920। বিষয়বস্তু জাতিপুঞ্জ প্রতিষ্ঠা। দ্বিতীয় জার্মানির শাস্তি। জার্মানির শাস্তি হচ্ছে জার্মানি যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 1932 সাল পর্যন্ত 660 কোটি পাউন্ড মিত্র পক্ষকে দিবে। ফ্রান্স পায় টোগোল্যান্ড ও ক্যামেরন। নিউজিল্যান্ড পায় দক্ষিণ অক্ষাংশে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও জার্মান সামোয়া। বেলজিয়াম পায় রুয়ান্ডাকে। বিশুদ্ধ জ্যৈষ্ঠ 1933 সালে হিটলার ক্ষমতায় আসেন এবং 1935 সালে ভার্সাই চুক্তি বাতিল করেন। বাইমার প্রজাতন্ত্র বলতে বর্তমান ফেডারেল রিপাবলিক অফ জার্মানি 1919 সাল থেকে 1933 সাল পর্যন্ত বাইমার প্রজাতন্ত্র নামে পরিচিত ছিল। 1919 সালে জাতীয় পরিষদের বৈঠকে বাইমারে হওয়ায় জার্মানি বাইমার প্রজাতন্ত্র হিসেবে পরিচিতি পায়, যদিও তখনও রাষ্ট্রীয় নাম ছিল ডায়াসেস রিচ। 1933 সালে রাষ্ট্রীয় নাম হয় ফেডারেল রিপাবলিক অফ জার্মানি। জাতিপুঞ্জ বা লিগ অফ নেশনস প্রতিষ্ঠা 1919 সালে, সাধারণত 1920 সালের 10 জানুয়ারি। প্রস্তাবক ইউএসএ এর 28তম প্রেসিডেন্ট উড্রো উইলসন বা আমেরিকার 28তম প্রেসিডেন্ট উড্রো উইলসন। প্রতিষ্ঠার উদ্দেশ্য বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ বন্ধ করা। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। মহাসচিব স্যার এরিক ড্রামন্ড, ব্রিটিশ। সর্বশেষ বা তৃতীয় মহাসচিব ছিলেন চিল লেস্টার, আয়ারল্যান্ডের। প্রতিষ্ঠাকালীন সদস্য 42টি, মোট সদস্য ছিল 58টি দেশ। বিলুপ্ত হওয়ার সময় সদস্য ছিল 23টি। প্রতিষ্ঠাকালে সদস্যপদ গ্রহণ করেনি যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকো। প্রতিষ্ঠাকালে সদস্যপদ দেওয়া হয়নি জার্মানিকে। অঙ্গ সংগঠক ছিল 3টি পরিষদ বা দ্য অ্যাসেম্বলি কাউন্সিল বা দ্য কাউন্সিল এক্সিকিউটিভ বডি নামে পরিচিত। এটিকে 4টি স্থায়ী সদস্য ব্রিটেন, ফ্রান্স, ইতালি ও জাপান এবং 4টি অস্থায়ী সদস্য ছিল ব্রাজিল, বেলজিয়াম ও এর মধ্যে অন্যতম। সচিবালয় তৃতীয় অঙ্গ সংগঠন ছিল সচিবালয় বা পার্মানেন্ট সেক্রেটারিয়েট। প্রয়োজনীয় সংস্থা ছিল 2টি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং দ্য পার্মানেন্ট কোর্ট অফ জাস্টিস। উদ্যোক্তা হয়ে সদস্য ছিল না যুক্তরাষ্ট্র। অকার্যকর হয় 1939 সালে। আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় 20 এপ্রিল 1946 সালে। যুক্তরাষ্ট্র কেন জাতীয়পুঞ্জের উদ্যোক্তা হয়েও জাতীয়পুঞ্জের সদস্যপদ গ্রহণ করেনি। 1823 সালে মনরো নীতি অনুসরণ করে মার্কিন কংগ্রেস উড্রো উইলসনকে জাতিসংঘের সদস্যপদ গ্রহণের অনুমতি দেয়নি। মনরো নীতি কি এবং তাতে কি আছে? মনরো নীতিতে আছে ইউরোপ থেকে 2 মহাদেশের উত্তর ও দক্ষিণ আমেরিকার বিচ্ছিন্ন থাকার কথা। এখানে বলা হয়েছে যে উত্তর ও দক্ষিণ আমেরিকাকে কোনো ইউরোপীয় উপনিবেশ স্থাপনের ক্ষেত্রে হিসেবে বিবেচনা করা হবে না। ইউরোপীয় শক্তিসমূহ তাদের ব্যাপার নিয়ে যুদ্ধ করলে আমরা এতে অংশ নিই না। তৃতীয়ত বা হচ্ছে 2 মহাদেশীয় ইউরোপীয় শক্তি প্রভাব বিস্তার করলে আমরা সেটাকে আমাদের শান্তি ও নিরাপত্তার প্রতি বিপজ্জনক বলে বিবেচনা করব। ট্রেডি অফ সেভ্রেস বা সেভ্রেস সন্ধি চুক্তির অফিসিয়াল নাম ট্রেডি অফ পিস বিটুইন দ্য অ্যালাইড অ্যান্ড অ্যাসোসিয়েট পাওয়ার অ্যান্ড তোকি। স্বাক্ষর 10 আগস্ট 2020। স্বাক্ষরস্থল ফ্রান্সের প্যারিসের সেভ্রেস উপশহরে। স্বাক্ষরকারী হচ্ছে ওসমানিয়া খেলাফত ও মিত্রশক্তির 13টি রাষ্ট্র। রাশিয়া ও যুক্তরাষ্ট্র মিত্রশক্তি হওয়া সত্ত্বেও এই চুক্তিতে ছিল না। উদ্দেশ্য অটোমান সাম্রাজ্যকে যুদ্ধের জন্য শাস্তি প্রদান ও তুরস্কের আত্মসমর্পণ চুক্তি আর্মিস্টিস অফ মাদ্রোস নিয়ে আলোচনা। চুক্তির মাধ্যমে তুরস্কে বা অটোমান সাম্রাজ্যের পরিণতি হয় অটোমান সাম্রাজ্যের পতন। গণভোটের মাধ্যমে মসুলকে কেন্দ্র করে কুর্দিস্তান নামে স্বাধীন রাষ্ট্র। তৃতীয়ত সিরিয়া ও লেবানন ফ্রান্সের অধীনে চলে যায়। লুজান চুক্তি বা ট্রিটি অফ লুজানা পরিচিত প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তকারী চূড়ান্ত চুক্তি হিসেবে। স্বাক্ষর হয় 24 জুলাই 1923। লুজান, সুইজারল্যান্ড। ভাষা ফরাসি। স্বাক্ষরকারী চুক্তির পক্ষে এক পক্ষ উসমানিয়া সাম্রাজ্যের প্রতিনিধি তুরস্ক, আর চুক্তির অপর পক্ষ ছিল ফ্রান্স, ব্রিটেন, ইতালি, জাপান, রোমানিয়া, গ্রিস ও যুগোস্লাভিয়া। ফলাফল ওটোমান বা উসমানিয়া খেলাফতের অবসান এবং ওটোমান সাম্রাজ্য থেকে তুরস্ককে স্বাধীনতা প্রদান। দ্বিতীয়ত আর্মেনিয়া গণহত্যা সহ 1914 থেকে 22 সাল পর্যন্ত সকল অপরাধের জন্য ওটোমানদের ক্ষমা পেত না। চুক্তিটি কর্তৃপক্ষ ফ্রান্স। চুক্তির মেয়াদ শেষ হয় 24 জুলাই 2023। চুক্তির মেয়াদ শেষ হলে যা হবে, তুরস্ক পূর্বের ন্যায় সম্প্রসারণ নীতি বা এক্সপানশন পলিসি গ্রহণ করে আধিপত্য বিস্তার করতে পারে।
কৃত্রিম রাষ্ট্র যুগোস্লাভিয়া গঠন। বলকান অঞ্চলের ক্ষুদ্র রাষ্ট্রগুলো বা স্মল স্টেটস খনিজ সম্পদে পরিপূর্ণ থাকার কারণে নিরাপত্তাহীনতায় থাকত। তাই সামরিক শক্তিহীন এই রাষ্ট্রগুলোকে একত্র করে আন্তর্জাতিক সম্প্রদায় 1918 সালে যুগোস্লাভিয়া বা সোশ্যালিস্ট ফেডারেল রিপাবলিক অফ ইউগোস্লাভিয়া নামে একটি রাষ্ট্র গঠন করে দেয়। 1992 সালে তা আবার ভেঙে গিয়ে প্রথমে 5টি, পরবর্তীতে আরও 2টি রাষ্ট্র, মোট 7টি প্রজাতন্ত্র করা হয়। সেগুলো হচ্ছে সার্বিয়া, বসনিয়া হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, স্লোভেনিয়া, মন্টিনিগ্রো, কোসোভো। বিভিন্ন সাম্রাজ্যের পতন। জার সাম্রাজ্য 1917 থেকে 1921 সালের গৃহযুদ্ধে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক ছিল 1922 থেকে 1991, 1991 থেকে বর্তমান হচ্ছে রাশিয়া। অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য 1918 সাল পতন হয়। অস্ট্রিয়া ও হাঙ্গেরি নামে 2টি স্বাধীন দেশ প্রতিষ্ঠিত হয়। প্রুশিয়া সাম্রাজ্য 1918 সাল, 1919 থেকে 1933 ভাইমার প্রজাতন্ত্র এবং 1933 থেকে বর্তমান ফেডারেল রিপাবলিক অব জার্মানি, অর্থাৎ জার্মানির পূর্ব নামে হচ্ছে প্রুশিয়া সাম্রাজ্য। অটোমান সাম্রাজ্য বা ওসমানিয়া সাম্রাজ্য পতন 1922 সালে, তুরস্কের প্রজাতন্ত্র হয় 1923 সাল থেকে। মহানন্দা বা গ্রেট ডিপ্রেশন সময়কাল 1929 থেকে 1939। সূত্রপাত যুক্তরাষ্ট্র থেকে। প্রেক্ষাপট প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে মার্কিন শেয়ার বাজারে ধস, অর্থাৎ ওয়াল স্ট্রিট হচ্ছে মার্কিন শেয়ার বাজার। ব্ল্যাক টুইসডে 1929 সালের 29 অক্টোবর শেয়ার বাজারের সবচেয়ে ভয়াবহ ধস হওয়ার কারণে ব্ল্যাক টুইসডে বলা হয় ওই দিনকে, কারণ আর্থিক প্রতিষ্ঠানের অভাব। সর্বশেষ বৈশ্বিক মন্দা হয় 2008-9 গ্রেট রিসেশন নামে। নয়া ডিল বা নয়া নীতি 1929 সাল থেকে শুরু হওয়া মহানন্দা থেকে আমেরিকা অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়ে আনার লক্ষ্যে রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট দ্বারা গৃহীত একাধিক প্রোগ্রাম ও প্রকল্প হল নিউ ডিল। 1933 সালে রুজভেল্ট যখন যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেছিলেন, তখন চলমান মহামন্দা থেকে তিনি অর্থনীতিকে স্থিতিশীল করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। ব্রিটেন উডস কনফারেন্স বা ব্রিটেন উডস সম্মেলন 1944 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার এর ব্রিটেন উডস শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 1944 সালে 1 থেকে 22 জুলাই পর্যন্ত এই সম্মেলনে বিশ্বের 44টি দেশের প্রতিনিধি অংশ নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা গঠন, যুদ্ধোত্তর রাষ্ট্রসমূহের পুনর্গঠন এবং উন্নয়ন সাধন এবং বাণিজ্য ব্যবস্থা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়। সম্মেলনে এই মর্মে প্রস্তাব গৃহীত হয় যে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার সঠিক কাঠামো নির্মাণের উদ্দেশ্যে 3টি আন্তর্জাতিক সংস্থা গঠন করা হবে। 1 ওয়ার্ল্ড ব্যাংক বা আইবিআরডি, 2 ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন বা আইটিও। কিন্তু প্রস্তাবিত প্রথম 2টি সংস্থা বাস্তবে গঠিত হলেও ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন গঠন হয়নি। সম্মেলনের উল্লেখযোগ্য দিক: অফিসিয়াল নাম ইউনাইটেড নেশন মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল কনফারেন্স এট ব্রিটেন উডস। যদিও ব্রিটেন উডস সিস্টেমের পতন হয়েছে 1970 সালের পরেই, সম্মেলনে সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি যোগ দিলেও আদর্শিক কারণে চুক্তি থেকে নিজেদেরকে সরিয়ে রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা বৈশ্বিক যুদ্ধ বা গ্লোবাল ওয়ার 1 সেপ্টেম্বর 1939 থেকে 2 সেপ্টেম্বর 1945 পর্যন্ত সংঘটিত যুদ্ধটি বৈশ্বিক যুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে পরিচিত। প্রেক্ষাপট সাম্রাজ্যবাদী নীতি 1936 সালে ইতালির ইথিওপিয়া দখল এবং 1936 থেকে 1939 পর্যন্ত স্পেনের গৃহযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে জরুরি করেছিল। স্পেনের গৃহযুদ্ধ 1936 থেকে 1939 এই গৃহযুদ্ধে ন্যাক্কারজনক গণহত্যা ছিল। স্পেনের গুয়ার্নিকায় নাৎসিদের রাসায়নিক হামলায় 10,000-এর বেশি মানুষকে হত্যা করে জার্মান। আর এই হত্যাকাণ্ড নিয়ে স্প্যানিশ চিত্রকর পাবলো পিকাসো তৈরি করেন গুয়ার্নিকা চিত্রকর্ম। এই চিত্রকর্মকে বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ চিত্রকর্ম বলা হয়। ইতালিতে মুসোলিনি ফ্যাসিস্ট সরকার 1922 সালে ইতালিতে বেনিতো মুসোলিনি ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা করে নৈরাজ্যবাদী নীতি গ্রহণ করে, যা ইতালির দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকে জরুরি করে তোলে। হিটলারের ক্ষমতা গ্রহণ 1933 সালে জার্মানিতে সাধারণ নির্বাচনে 647 আসনের মধ্যে নৎসিদল 288 আসন লাভ করলেও আইন শৃঙ্খলার অবনতির কারণ দেখিয়ে প্রেসিডেন্ট হিন্ডেনবার্গ চ্যান্সেলর হিসেবে বন ফফেনের পরিবর্তে অ্যাডলফ হিটলারকে বেছে নেয়। 1939 সালে হিন্ডেনবার্গের মৃত্যুর পর হিটলার নিজেকে প্রেসিডেন্ট ও চ্যান্সেলর হিসেবে ঘোষণা করে একনায়ক হয়ে যায়। এরপর হিটলার ভাইমার সংবিধান বাতিল করেন। 1935 সালে ভার্সাই ও লৌখর্নো চুক্তি শর্তসমূহ বাতিল করে। অস্ট্রিয়াকে 1938 সালে দখল করে অস্টমার্ক নাম দেয়। পোল্যান্ডের ডানজিগ বন্দর দখল করে নেয়। অক্ষ চুক্তি অন্য নাম হচ্ছে দ্বিপক্ষীয় চুক্তি বা রোম বার্লিন টোকিও চুক্তি। স্বাক্ষর 27 সেপ্টেম্বর 1940। স্বাক্ষরকারী জার্মান, ইতালি ও জাপান। প্রেক্ষাপট 1934 সালে ইতালি আবিসিনিয়া বর্তমান ইথিওপিয়া দখল করলে স্পেন ও জার্মানি ছাড়া সকল ইউরোপীয় দেশ ইতালির বিপক্ষে ছিল। তাই 1934 সালে মুসোলিনি ও হিটলার রোম বার্লিন চুক্তি নামে অক্ষ চুক্তি করে। 1940 সালে জাপান এই চুক্তিতে যোগ দিলে অক্ষ চুক্তি হয়।
অক্ষশক্তি 1940 ছিল নাৎসি জার্মানি বা নাজি জার্মানি, জাপান সাম্রাজ্য ও ইতালি সাম্রাজ্য। আর মিত্রশক্তি ছিল বা লাইট পাওয়ার ছিল বিগ ফোর, 1 জানুয়ারি 1942 সালে গঠিত: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, চায়না। ফ্রান্স ও পোল্যান্ড জার্মানির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করলেও জাতিসংঘ কর্তৃক গঠিত মিত্রশক্তিতে ছিল না। দেশ তৎকালীন বা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানগণ এবং পক্ষসমূহ: ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল চেম্বারলেন, উইনস্টন চার্চিল, স্যার ক্লিমেন্ট অ্যাটলি, রাজা ছিল ষষ্ঠ জর্জ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং হ্যারি এস ট্রুম্যান। ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিল দালাদিয়ের, প্রেসিডেন্ট চার্লস দ্য গল। জাপানের মিকাডো বা রাজা ছিলেন হিরোহিতো। ইতালির প্রধানমন্ত্রী ছিলেন বেনিতো মুসোলিনি এবং পিয়েত্রো বারোগ্লিও। জার্মানির চ্যান্সেলর ছিলেন অ্যাডলফ হিটলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় মহাযুদ্ধের পক্ষসমূহের সামরিক বাহিনী প্রধান: ব্রিটেনের সামরিক বাহিনীর প্রধান ছিলেন বার্নার্ড ল মন্টেগোমারি। বিশেষ তথ্য হচ্ছে ডেজার্ট ব্যাট নামে পরিচিত ছিলেন। যুক্তরাষ্ট্রের সামরিক প্রধান ছিলেন জর্জ মার্শাল, তিনি পরবর্তীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হন। জার্মানির সামরিক প্রধান ছিলেন ফিল্ড মার্শাল রোমেল, যাকে ডেজার্ট ফক্স বলা হয়ে থাকে। যুদ্ধের সাথে জড়িত অপারেশন ওভারলর্ড, জুন 6 থেকে 30 আগস্ট 1944। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংঘটিত নরম্যান্ডি যুদ্ধের সাংকেতিক নাম ছিল অপারেশন ওভারলর্ড। পরিচালিত মিত্রবাহিনী স্থান: ফ্রান্সের উত্তরাঞ্চলে নরম্যান্ডিতে। মিত্রবাহিনীর নেতৃত্ব দেন মিত্রবাহিনীর সর্বোচ্চ কমান্ডার ডেভিড ডুয়াইট আইজেনহাওয়ার। অপারেশন বারবারোসা সংঘটিত হয় 22 জুন থেকে 5 ডিসেম্বর 1941। পরিচিত সোভিয়েত ইউনিয়নে অক্ষশক্তির আক্রমণের সাংকেতিক নাম ছিল অপারেশন বারবারোস। পরিচালিত অক্ষশক্তি স্থান: সোভিয়েত ইউনিয়ন। অক্ষশক্তির নেতৃত্বে ছিলেন হিটলার। উদ্দেশ্য: সোভিয়েত ইউনিয়নে পশ্চিমাঞ্চল দখল করে নেয়া। অপারেশন ঈগল বা অপারেশন ঈগল অ্যাটাক, সময় 13 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর 1941। পরিচয়: হিটলারের নেতৃত্বে জার্মান নাৎসি বাহিনী ইংল্যান্ডের উপর পরিচালিত বিমান হামলার সাংকেতিক নাম অপারেশন ঈগল। পরিচালনায় অক্ষশক্তি স্থান: ইংল্যান্ড। অভিযান পরিচালনা করেন জার্মান বিমান বাহিনীর প্রধান মার্শাল গুয়ারিং। ডি ডে বা ডাউন ডে বা অপারেশন নেপচুন বা নরম্যান্ডি ল্যান্ডিং, সময় 6 জুন 1944। বিষয়বস্তু: ওই দিন আমেরিকান, ব্রিটিশ ও কানাডিয়ান প্রায় 1,56,000 সৈন্য ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে অবতরণ করে। ডি ডেতে পরিচালিত অপারেশনের নাম ছিল অপারেশন ওভারলর্ড। ফলাফল: ফ্রান্সকে জার্মানি থেকে মুক্ত করা। ভিই ডে বা ভিক্টোরি অফ ইউরোপ ডে, সময় 8 মে 1945। বিষয়বস্তু: জার্মানি ফ্রান্সের নিকট আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করে। জার্মানির হয়ে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন ফিল্ড মার্শাল উইলহেম কেইটেল। হলোকাস্ট হচ্ছেন জার্মান নাৎসি বাহিনী এবং তাদের সহযোগীদের দ্বারা ইউরোপীয় ইহুদিদের উপর পরিচালিত গণহত্যা। সময় 1941 থেকে 45। উদ্দেশ্য: ইহুদিদের জাতিগত নিধন। নিহত ইহুদির সংখ্যা প্রায় 60 লাখ। ইহুদি নিয়ে জার্মান আইনের নাম নুরেমবার্গ ল বা রাইখ নাগরিকত্ব আইন। এই আইন অনুসারে জার্মানি শুধু জার্মান বংশোদ্ভূতদের। পার্ল হারবার প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের হনুলুলুর কাছে অবস্থিত মার্কিন নৌঘাঁটি। জাপান পার্ল হারবার আক্রমণ করে 7 ডিসেম্বর 1941 তারিখ সকাল 7:48। হামলার পটভূমি: জাপান উগ্র সাম্রাজ্যবাদ নীতি অনুসরণ করে 1937 সালে চীনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে এবং নানকিং গণহত্যা সংঘটিত করলে যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করে, যার ফলশ্রুতিতে জাপান মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে আক্রমণ করে। ফলাফল: 1941 সালের 8 ডিসেম্বর জাপানের বিরুদ্ধে এবং 11 ডিসেম্বর জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। জাপান কর্তৃক অপারেশনের নাম ছিল অপারেশন হাওয়াই। আক্রমণের সংকেত তোরা ছিল পার্ল হারবার আক্রমণে শুরু করার জন্য জার্মানি কোড। তোরা শব্দটি জাপানি শব্দ যার অর্থ হচ্ছে বাঘ, তবে সম্পূর্ণ শব্দ সংক্ষিপ্ত রূপ হিসেবে বিবেচিত হয় যার অর্থ হঠাৎ তীব্র আক্রমণ। কাথিন গণহত্যা 1940 সংঘটিত হয় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত কাথিন বনে এবং কালিনিন ও খার্কিভ কারাগারে। গণহত্যার শিকার হয় পোলিশ বংশোদ্ভূত সরকারি কর্মকর্তা ও বুদ্ধিজীবী। গণহত্যার জন্য দায়ী সোভিয়েত ইউনিয়নের গোপন পুলিশ বাহিনী। হিরোশিমা হামলা: জাপানের সর্ববৃহৎ দ্বীপ হংসুর সর্ববৃহৎ শহর। বোমার ধরন ছিল প্রথমবারের মতো পারমাণবিক বোমা নিক্ষেপ। সময় 6 আগস্ট 1945 সাল। বোমা ফেলে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী। পারমাণবিক বোমাটির নাম ছিল লিটল বয়। বহনকারী বিমান বোয়িং B-29 সুপার ফোর্ট্রিস। পাইলট কর্নেল পল ট্রিভেটস। হতাহত 70,000 থেকে 1,40,000 জন। নাগাসাকি হামলা: অবস্থান জাপানের কিউশু দ্বীপে অবস্থিত বন্দর নগরী।
পারমাণবিক বোমা হামলার সময়টি ছিল 9 আগস্ট 1945। বোমার নাম ছিল ফ্যাটম্যান। ফ্যাটম্যান নিক্ষেপ করার সময় টার্গেট ছিল ককুরা শহর, কিন্তু এর পাশের শহর ইয়াউটাতে আগের দিন বোমা হামলার ফলে ককুরার আকাশ মেঘ ও ধোঁয়াচ্ছন্ন থাকায় নাগাসাকিতে ফেলা হয়। ফ্যাটম্যান বহনকারী বিমান ছিল বোয়িং V-29 সুপার ফর থ্রিস। পাইলট জেমস চার্লস সুইনি। হতাহত 40,000 থেকে 70,000 জন। যুদ্ধের সমাপ্তি। ইতালির আত্মসমর্পণ। 1943 সালের 25শে জুলাই মুসোলিনি পদত্যাগে বাধ্য হন এবং 1943 সালের 3 সেপ্টেম্বর মিত্রশক্তি সিসিলি আক্রমণ করে ইতালিকে পরাজিত করে। বেনিতো মুসোলিনি ফ্যাসিবাদের প্রবক্তা। 1922 সালে দলের নাম ইতালিয়ান সোশ্যালিস্ট পার্টি। বন্দী রাখেন নব্য মার্ক্সবাদী অ্যান্তোনিও গ্রামসিকে তার বিখ্যাত গ্রন্থ ফ্রিজন নোটবুকস। প্রধানমন্ত্রী ছিলেন 1922 থেকে 1943 সাল পর্যন্ত বেনিতো মুসোলিনি। মারা যান 28 এপ্রিল 1945। জার্মানির আত্মসমর্পণ। জার্মানি আত্মসমর্পণ করে 7 মে 1945 সালে। আত্মসমর্পণ চুক্তি হয় ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চলীয় বিমস শহরে। জার্মানির পক্ষে আত্মসমর্পণ পত্রে স্বাক্ষর করে ফিল্ড মার্শাল উইলহেম কেইটেল। মিত্রপক্ষের হয়ে স্বাক্ষর করে জেনারেল আইজেনহাওয়ার। ইউরোপে বিজয় দিবস উদযাপন করা হয় 8 মে 1945 সালকে। অ্যাডলফ হিটলার। অস্ট্রো-হাঙ্গেরিতে জন্ম হয় 1889 সালে। 1914 সালে অস্ট্রিয়ার প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেয়। 1921 সালে ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার পার্টি বা নাদাদ এর চেয়ারম্যান নির্বাচিত হন, যেটি নাৎসি নামে পরিচিত। 1925 সালে কারান্তরীণ থাকার সময় তিনি তার আত্মজীবনী মাইন ক্যাম্প বা মাস্টাউল লিখেন। 1933 সালে হিটলার মিলিটারি প্রধান হারম্যান উইলিয়াম গোরিং কর্তৃক গেস্টাপো নামে গোপন পুলিশ বাহিনী প্রতিষ্ঠা করেন। 30 এপ্রিল 1945 সালে বার্লিনের একটি সামরিক বাংকারে বান্ধবী ইভা ব্রাউন সহ আত্মহত্যা করে। তার বিখ্যাত উক্তি যুদ্ধ জীবন যুদ্ধ সার্বজনীন। উপাধি ফুয়েরার বা যুদ্ধবাজ। জাপানের আত্মসমর্পণ। জাপান আত্মসমর্পণ ঘোষণা করে 14 আগস্ট 1945 আর আত্মসমর্পণ চুক্তি স্বাক্ষর করে 2 সেপ্টেম্বর 1945। জাপানের পক্ষে স্বাক্ষর করে দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মামোরু শিগেমিৎসু এবং যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করে ম্যাক আর্থার। আত্মসমর্পণ অনুষ্ঠান হয় মার্কিন যুদ্ধজাহাজ USS মিসৌরিতে। যুদ্ধের পরবর্তী পদক্ষেপসমূহ। সম্মেলন এবং বিষয়বস্তু। তেহরান সম্মেলন 1943। পরিচয়। যুদ্ধকালীন সময়ে মিত্রবাহিনীর প্রথম শীর্ষ সম্মেলন 28 নভেম্বর থেকে 1 ডিসেম্বর 1943 সাল। স্থান তেহরান, ইরান। অংশগ্রহণ করে আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট, যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী চার্চিল এবং সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট স্টালিন। উদ্দেশ্য আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার জন্য সকল দেশকে সদস্য হওয়ার আহ্বান। ইয়াল্টা কনফারেন্স বা ইয়াল্টা সম্মেলন 1945 অনুষ্ঠিত হয় সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে। তারিখ 4 থেকে 11 ফেব্রুয়ারি 1945। অংশ নেয় তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট জোসেফ স্টালিন। উদ্দেশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য ব্যবস্থা গ্রহণ। পটসডাম চুক্তি বা সম্মেলন। সম্মেলন অনুষ্ঠিত হয় 1945 সালের 17 জুলাই থেকে 2 আগস্ট। স্থান পটসডাম, জার্মানি। চুক্তি স্বাক্ষর করে তৎকালীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান, সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জোসেফ স্টালিন। চুক্তির শর্ত জার্মানিতে কোনো কেন্দ্রীয় সরকার গঠন না করা। যুদ্ধ পরবর্তী বিচার। নুরেমবার্গ ট্রাইব্যুনাল। স্থান জার্মানির নুরেমবার্গ। আইন 1945 সালের লন্ডন ঘোষণা। টোকিও ট্রাইব্যুনাল। অন্য নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল ফর ফার ইস্ট। গঠিত হয় 1946 সালে। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। সংখ্যা হল সরাসরি যুদ্ধে না গিয়ে ও নিজস্ব অর্থনৈতিক সামরিক প্রচারণা শক্তির মাধ্যমে ক্ষমতা, প্রভাব এবং প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করে, তখন তাকে স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার বলে। 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন ও পুঁজিবাদী যুক্তরাষ্ট্রের মধ্যে যে সংঘাত হয় তা ইতিহাসে স্নায়ুযুদ্ধ নামে পরিচিত। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিফম্যান তার দ্য কোল্ড ওয়ার গ্রন্থে। আনুষ্ঠানিকভাবে স্নায়ুযুদ্ধ ঘোষণা দেয়া হয় ট্রুম্যান নীতির মাধ্যমে এবং সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ মাল্টা কনফারেন্সের মাধ্যমে 1989 সালে স্নায়ুযুদ্ধের সমাপ্তি ঘোষণা দেন। তবে স্নায়ুযুদ্ধ কার্যকরভাবে শেষ হয় 1991 সালে। বর্তমান উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিরোধকে স্নায়ুযুদ্ধ বলা যায়, কারণ স্নায়ুযুদ্ধের মধ্যে এক পক্ষ পুঁজিবাদী এবং অন্য পক্ষ সমাজতান্ত্রিক হয়। মার্কিন সোভিয়েত বিরোধের সূত্রপাত। 1941 সালে আটলান্টিক সনদে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট সোভিয়েত প্রেসিডেন্ট জোসেফ স্টালিনকে আমন্ত্রণ জানায়নি। এর প্রতিক্রিয়ায় 1943 সালে মস্কো ঘোষণায় ও সোভিয়েত কমিউনিস্ট সম্পাদক স্টালিন রুজভেল্টকে আমন্ত্রণ জানায়নি। সোভিয়েত নীতি। সম্মুখে এগিয়ে যাওয়া, দুর্বল জায়গায় আঘাত করা এবং কোনো রকম শক্তি শূন্যতা থাকলে দ্রুত পূরণ করা। আর মার্কিন ধারক নীতি বা পলিসি অফ কন্টেইনমেন্ট হলো সোভিয়েত ইউনিয়নের
ক্রমবর্ধমান ভয়ভীতি প্রদর্শনের চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য ধারক নীতি ঘোষণা। মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জর্জ কেনার এই নীতি ঘোষণা করে। সোভিয়েত ও মার্কিন তুলনা। যুক্তরাষ্ট্র পুঁজিবাদী বা গণতান্ত্রিক মতাদর্শ, সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্র। পরমাণু অস্ত্র পরীক্ষা। যুক্তরাষ্ট্র হচ্ছে ট্রিনিটি 1945, সোভিয়েত RDS-1 1949। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা CIA 1947 সালে প্রতিষ্ঠিত হয়, গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্রের। আর KGB 1954 সালে প্রতিষ্ঠিত, এটি সোভিয়েত ইউনিয়নের। ন্যাটো গঠন করে যুক্তরাষ্ট্র 1949 সালে, সামরিক জোট। আর ওয়ারশুফ অ্যাক্ট গঠন করে 1955 সালে সোভিয়েত ইউনিয়ন। ট্রুম্যান ডক্ট্রিন নীতি ছিল যুক্তরাষ্ট্রের, আর সোভিয়েত ইউনিয়নের ছিল মলোটোভ প্ল্যান 1947। সপ্তম নৌবহর যুক্তরাষ্ট্রের, আর অষ্টম নৌবহর সোভিয়েত ইউনিয়নের। যুক্তরাষ্ট্র পক্ষ নেয় হচ্ছে দক্ষিণ কোরিয়া, দক্ষিণ ভিয়েতনাম এবং পশ্চিম জার্মানির পক্ষে। আর বিরোধ ছিল কিউবার অবরোধের সময়, আর পাকিস্তানের পক্ষে নেয়, এদিকে আফগানিস্তানের পক্ষে। আর সোভিয়েত ইউনিয়ন পক্ষে নেয় পূর্ব জার্মানির পক্ষে, উত্তর কোরিয়া এবং উত্তর ভিয়েতনামের পক্ষে, আবার কিউবার পক্ষে, আর স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে, আর আফগান যুদ্ধের সময় আফগানিস্তানের পক্ষে। মার্কিন প্রতিক্রিয়া। ট্রুম্যান নীতি ঘোষণা করা হয় 1947 সালের 12 মার্চ মার্কিন কংগ্রেসে। ঘোষণাকারী তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান। বিষয়বস্তু: ট্রুম্যান আনুষ্ঠানিকভাবে কোল্ড ওয়ার শব্দটি ব্যবহার করেন এবং তুরস্ক ও গ্রিসকে $40 কোটি সহায়তার ঘোষণা দেন। ট্রুম্যান নীতির পরেই বিশ্বে ডলার কূটনীতি চালু হয়। মার্শাল প্ল্যান ঘোষণা করা হয় 1948 সালের 5 জুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ঘোষণাকারী তৎকালীন মার্কিন সেক্রেটারি অব দ্য স্টেট পররাষ্ট্রমন্ত্রী জর্জ সি মার্শাল। আইনসভায় অনুমোদন হয় 1948 সালে 3 এপ্রিল। বিষয়বস্তু: ইউরোপের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য $12 বিলিয়ন সহায়তা ঘোষণা দেন এবং এর মধ্যে 26% পাবে যুক্তরাজ্য। সোভিয়েত প্রতিক্রিয়া। মোলোটোভ প্ল্যান ঘোষণা করা হয় 1947 সালে। ঘোষণাকারী সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী মোলোটোভ। বিষয়বস্তু: পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদান। কমিনফর্ম প্রতিষ্ঠিত হয় 1947 সালে। পূর্ণরূপ: কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো। পরিচিত: ইউরোপের সমাজতান্ত্রিক 13টি রাজনৈতিক দলগুলোর জোট। সদর দপ্তর বেলগ্রেড এবং বুখারেস্ট। উদ্দেশ্য: ইউরোপীয়রা যাতে যুক্তরাষ্ট্রের সহায়তা গ্রহণ করতে না পারে সেজন্য জনমত গঠন করা। বিলুপ্ত 1956 সালে। কমিকন হচ্ছে প্রতিষ্ঠিত হয় 1949 সালে। পূর্ণরূপ: কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। পরিচয়: পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর অর্থনৈতিক জোট। সদর দপ্তর মস্কো। সদস্য ছিল পূর্ব ইউরোপের 8টি সহ মোট 11টি সমাজতান্ত্রিক দেশ, যার মধ্যে রয়েছে আলবেনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, পূর্ব জার্মানি, পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, মঙ্গোলিয়া, কিউবা, ভিয়েতনাম ইত্যাদি। বিলুপ্ত হয় 1991 সালে। পুঁজিবাদী পশ্চিম ইউরোপের প্রতিক্রিয়া। ডানকির্ক চুক্তি। থিওরি অফ ডানকির্ক চুক্তি স্বাক্ষরিত হয় 4 মার্চ 1947। স্বাক্ষরকারী ব্রিটেন ও ফ্রান্স। বিষয়বস্তু: জার্মানির মতো সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নকে শত্রু হিসেবে সন্দেহ পোষণ। ব্রাসেলস চুক্তি স্বাক্ষরিত হয় 17 মার্চ 1948। স্বাক্ষরকারী 5টি দেশ: ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ। বিষয়বস্তু: সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে ডানকির্ক চুক্তির সম্প্রসারণ। চুক্তির ফলাফলে ন্যাটো প্রতিষ্ঠিত হয়, কাউন্সিল অফ ইউরোপ প্রতিষ্ঠিত হয়, অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন প্রতিষ্ঠিত হয় এবং ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি প্রতিষ্ঠিত হয়। ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 6টি ইউরোপিয়ান দেশের শিল্পজাত পণ্যের কেন্দ্রীয়করণের জন্য 1951 সালে প্যারিস চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এই দেশগুলো হচ্ছে ফ্রান্স, ইতালি, পশ্চিম জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ। ব্যান্ডেনবার্গ রেজুলেশন। পরিচয়: মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান আর্থার ব্যান্ডেনবার্গের প্রস্তাব, পাস 1947। বিষয়বস্তু: সমাজতন্ত্রের বিরুদ্ধে পশ্চিম ইউরোপের দেশগুলোর অখণ্ডতা রক্ষার জন্য সামরিক সহায়তা প্রদানে মার্কিন অঙ্গীকার। ফলাফল: এই রেজুলেশনের উপর ভিত্তি করে 1949 সালে ন্যাটো প্রতিষ্ঠিত। সোভিয়েত প্রতিক্রিয়া। ওয়ারশো চুক্তি বা ওয়ারশো প্যাক্ট। পরিচয়: পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর সামরিক জোট। প্রতিষ্ঠা 1955 সালে। সদস্য ছিল 8টি, যেগুলোর মধ্যে আছে আলবেনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, পূর্ব জার্মানি, চেকোস্লোভাকিয়া, USSR বা সোভিয়েত ইউনিয়ন। উদ্যোক্তা ছিল সোভিয়েত ইউনিয়ন। সদর দপ্তর ছিল মস্কো। বিলুপ্ত হয় 1991 সালে। মার্কিন প্রতিক্রিয়া। হাওয়ার মতবাদ 1956। পরিচয়: মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি। প্রবক্তা: তৎকালীন রিপাবলিকান প্রেসিডেন্ট আইজেনহাওয়ার। বিষয়বস্তু: মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষা করাকে যুক্তরাষ্ট্র তার জাতীয় স্বার্থ মনে করে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের স্বার্থকে মার্কিন স্বার্থ বলে ঘোষণা। এছাড়া মার্কিন মিলিটারি ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে হলে পৃথিবীতে যুদ্ধাবস্থা বিরাজমান রাখার গুরুত্ব প্রদান করেন। শক্তি শূন্যতা তথ্য। পাওয়ার ভ্যাকুয়াম থিওরি। পরিচয়: সমাজতান্ত্রিক ব্লকের চতুর্দিকে পুঁজিবাদী সামরিক বেষ্টনী করার কর্মসূচি। প্রবক্তা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডালাস। উদাহরণ: 1954 সালে সেটো এবং 1959 সালে সেন্টো গঠন।
স্যাটু হচ্ছে সাউথ ইস্ট এশিয়া ট্রেড অর্গানাইজেশন পরিচয় দক্ষিণ পূর্ব এশিয়ার মার্কিন সমর্থনে সামরিক জোট ন্যাটোর দক্ষিণ পূর্ব এশীয় সামরিক সংস্থা প্রতিষ্ঠা 1954 সালে প্রতিষ্ঠার প্রেক্ষাপট 1954 সালে ইন্দোচীনে দিয়ান বিয়ান ফো যুদ্ধে ফ্রান্স পরাজিত হলে এই অঞ্চলে মার্কিন শক্তির শূন্যতা তৈরি হয়, তাই যুক্তরাষ্ট্র সিয়াটু গঠনে একটি চুক্তি স্বাক্ষর করে। এতে সদস্য হয় 8টি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, থাইল্যান্ড ও পাকিস্তান। সেন্টো বা বাগদাদ ফ্যাক্ট স্বাক্ষরিত হয় 1955 সালে। বাগদাদ ফ্যাক্ট স্বাক্ষরকারী দেশ হচ্ছে ইরান, ইরাক, তুরস্ক ও পাকিস্তান। বাগদাদ ফ্যাক্ট ত্যাগ করে 1959 সালে। বাগদাদ ফ্যাক্ট থেকে সেন্টো হয় 1959 সালে। সেন্টো হচ্ছে সেন্ট্রাল ট্রেড অর্গানাইজেশন, মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক বলয়ের মতো কাজ করত। 1959 সালে ইরাকের পরিবর্তে যুক্তরাজ্য যোগ দিলে বাগদাদ ফ্যাক্ট এর কার্যালয় বাগদাদ থেকে তুরস্কের আঙ্কারায় নেওয়া হয়। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর সেন্টো অকার্যকর হয়ে যায়। কোরিয়া সংকট বা স্নায়ুযুদ্ধের সাথে জড়িত অন্যান্য ঘটনার মধ্যে অন্যতম হচ্ছে কোরিয়া সংকট। কোরিয়া উপদ্বীপ 1910 সালের আগে রাশিয়ার অধীনে এবং 1910 সাল থেকে 45 সাল ছিল জাপানের অধীনে। 1945 সালে ট্রাস্টশিপ চুক্তির মাধ্যমে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া বিভক্ত হয়। 5 বছর মেয়াদী চুক্তির মাধ্যমে উত্তর কোরিয়াকে সোভিয়েত ইউনিয়ন এবং দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের নিকট প্রেরণ করা হয়। 1950 সালের মধ্যে স্বাধীনতা দেওয়ার কথা থাকলেও 1948 সালে দুই দেশকে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন স্বাধীনতা প্রদান করে। স্বাধীনতা পাওয়ার পর থেকেই পিত সাগর বা ইয়েলো সি নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ লেগে থাকে। 1950 থেকে 53 সাল পর্যন্ত দুই কোরিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে। 1953 সালে ট্রিটি অফ আর্মিস্টিস এবং 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাবের ভিত্তিতে কোরিয়া যুদ্ধাবসান হয়। এক নজরে কোরিয়া উপদ্বীপ বিভক্ত হয় 1945 সালে। দক্ষিণ কোরিয়া স্বাধীন হয় 1948 সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। উত্তর কোরিয়া স্বাধীনতা লাভ করে 1948 সালে রাশিয়ার কাছ থেকে। দুই কোরিয়ার মাঝে বিরোধ পিত সাগর বা ইয়েলো সি নিয়ে। বিভক্তকারী রেখা 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা, মিলিটারি ডিমার্কেশন লাইন 1953 সালে জাতিসংঘ প্রদান করে। মিলিটারিস জোন 1953 সালে জাতিসংঘ প্রদান করে এবং দক্ষিণ কোরিয়া স্বয়ংক্রিয় সীমানা প্রাচীর দিয়েছে। নর্দার্ন লিমিট লাইন পিত সাগরের সীমানা। যুদ্ধ 1950 সাল থেকে 53 সাল। ফানমুনজার হচ্ছে দুই কোরিয়ার মাঝে শান্তি পল্লী। এই পল্লীতে জয়েন্ট সিকিউরিটি এরিয়া এর কার্যালয় অবস্থিত। কায়ে-সং দুই কোরিয়ার মাঝে শিল্পাঞ্চল। সানশাইন পলিসি হচ্ছে উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার শান্তিপূর্ণ কূটনীতি। প্রবক্তা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং 2000 সালে এর জন্যই শান্তিতে নোবেল পুরস্কার পান। সানশাইন পলিসির মেয়াদকাল ছিল 1998 সাল থেকে 2007 সাল পর্যন্ত। উত্তর কোরিয়া রাষ্ট্রীয় নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। রাজধানী পিয়ংইয়ং। মুদ্রা ওন। সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা KCNA। পৃথিবীর গুপ্ত দেশ বলা হয় উত্তর কোরিয়াকে। অষ্টম ঘোষিত পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া 2006। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অবরোধ আছে 2006 থেকে। ষষ্ঠ দেশ হিসেবে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে 2017 সালে। প্রথমবারের মতো পারমাণবিক শক্তিশালিত সাবমেরিন উন্মোচন করে 8 মার্চ 2025। দক্ষিণ কোরিয়া রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ কোরিয়া। রাজধানী সিওল। মুদ্রা ওন। সরকারি বাসভবনের নাম ব্লু হাউস। শান্ত সকালের দেশ বলা হয় দক্ষিণ কোরিয়াকে। 2024 সালের বার্লিন সংকট। বার্লিন টানেল মার্কিন গোয়েন্দা সংস্থা CIA সমাজতান্ত্রিক পূর্ব জার্মানিতে গোয়েন্দা তৎপরতা চালানোর জন্য পশ্চিম বার্লিন থেকে টানেল নির্মাণ করে পূর্ব জার্মানির দুর্ভেদ্য গোয়েন্দা নেটওয়ার্কে সংযোগ স্থাপন করে। বার্লিন প্রাচীর নির্মিত হয় 1961 সালে। নির্মাতা জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক ইস্ট জার্মানি। দৈর্ঘ্য 155 কিলোমিটার। নির্মাণ করে পূর্ব জার্মানি। ভেঙে ফেলা হয় 1989 সালে। প্রাচীর ভাঙার প্রতিক্রিয়া পোল্যান্ড ও হাঙ্গেরির সমাজতন্ত্রের পতন হয় 1989 সালে। দুই জার্মানি একত্রিত হয় 3 অক্টোবর 1990 সালে। CIA সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক গোয়েন্দা সংস্থা। প্রতিষ্ঠা 1947 সালে। সদর দপ্তর ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র। KGB হচ্ছে সোভিয়েত ইউনিয়নের স্নায়ু যুদ্ধকালীন গোয়েন্দা সংস্থা, যেটির সদর দপ্তর লুবানকা স্কয়ার, মস্কো। বর্তমান নাম FSB বা ফেডারেল সিকিউরিটি সার্ভিস অফ রাশিয়ান ফেডারেশন। দাতাত পরিচয়। এটি একটি ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে রিল্যাক্সেশন বা উত্তেজনা প্রশমন। স্নায়ু যুদ্ধকালে সোভিয়েত ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমনে যেই সমঝোতা হয় ইতিহাসে তা দাতাত নামে পরিচিত। মেয়াদ ছিল 1962 থেকে 1979।
পদক্ষেপসমূহ হটলাইন কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পরে উভয় পক্ষ মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস ও সোভিয়েত প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের মধ্যে সরাসরি টেলিফোন সংলাপ হচ্ছে হটলাইন বা রেড টেলিফোন। ফার্শিয়াল টেস্ট ব্যান 3D বা FTBT বায়ুমণ্ডল মহাশূন্য ও পানির নিচের পরমাণু অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধে উভয় পক্ষের সমঝোতায় পৌঁছাতে 1963 সালে FTBT চুক্তি হয়। আউটার স্পেস 3D বিস্ফোরণ বা রাষ্ট্রের প্রয়োজনে মহাকাশ চাঁদ বা গ্রহ নক্ষত্রে ব্যবহার নিষিদ্ধের জন্য যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাজ্য এই চুক্তি স্বাক্ষর করে 1967 সালে। এটি মূলত মহাকাশ ব্যবহার বিধি সংক্রান্ত চুক্তি। বায়োলজিক্যাল ওয়েপন্স কনভেনশন 1972 সালে স্বাক্ষরিত হয়। অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল 3D বা ABM 3D, যেটি 1972 সালে ক্ষেপণাস্ত্র বিরোধী এই চুক্তিটি মস্কোতে স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্র 2002 সালে এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। সল্ট স্ট্র্যাটেজি আর্মস লিমিটেশন ঠক কৌশলগত অস্ত্র সীমিতকরণ 1972 সালে সল্ট 1 এবং 1979 সালে সল্ট 2 স্বাক্ষরিত হয়। দাতাতের পরিসমাপ্তি হয় 1979 সালে। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আক্রমণ করলে দাতাতের পরিসমাপ্তি ঘটে। আফগান ও সোভিয়েত যুদ্ধ সময়কাল 1979 থেকে 1989। প্রেক্ষাপট নূর মোহাম্মদ তারিখি ও হাফিজুল্লাহ আমেনির সমর্থকদের মধ্যে বিরোধ। সোভিয়েত ইউনিয়ন লিওনিদ ব্রেজনেভের নেতৃত্বে তারেকিকে সমর্থন করে, অপরদিকে 34টি ওআইসি সদস্য আমেনির সমর্থকদের সমর্থন করে। আফগানিস্তানকে সমর্থনকারী মুজাহিদ পেশোয়ার 07 নামে মুজাহিদ গ্রুপ। ওসামা বিন লাদেন ছিলেন পাকিস্তানের পেশোয়ার 07 এর অন্তর্ভুক্ত। লাদেন 1988 সালে পাকিস্তানের পেশোয়ারে প্রতিষ্ঠা করে আল কায়েদা। যুদ্ধের ধরন ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার। ফলাফল সোভিয়েত ইউনিয়নের পরাজয় বা পরাজিত হয়। যুক্তরাষ্ট্র কিউবা সম্পর্ক ও ক্ষেপণাস্ত্র সংকট। কিউবান মিসাইল ক্রাইসিস। এক নজরে কিউবা স্বাধীনতা লাভ করে স্পেন থেকে 1898 সালে। স্বাধীনতা আন্দোলনে সহায়তা করে যুক্তরাষ্ট্র। স্বাধীনতা সংগ্রামে যুক্তরাষ্ট্র সহায়তা করায় কিউবা যুক্তরাষ্ট্রকে গুয়ান্তানামো উপদ্বীপটি ইজারা দেয় 1903 সালে। কিউবা দ্বীপের অবস্থান ক্যারিবিয়ান সাগরে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বৃহত্তম দেশ। কিউবার সমাজতান্ত্রিক বিপ্লব হয় 1959 সালের 1 জানুয়ারি। সমাজতান্ত্রিক বিপ্লবের নেতৃত্ব দেন ফিদেল ক্যাস্ট্রো। সমাজতান্ত্রিক বিপ্লবের পতন হয় স্বৈরশাসক ফুলগেনসিও বাতিস্তার। চে গুয়েভারা ছিল কিউবার শিল্পমন্ত্রী। যুক্তরাষ্ট্র কিউবার সম্পর্ক 1961 সাল থেকে 2015 সাল পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ছিল। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট 1962। সংকট 16 থেকে 28 অক্টোবর 1962, 13 দিন। প্রেক্ষাপট যুক্তরাষ্ট্র তুরস্কে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র স্থাপন করলে সোভিয়েত ইউনিয়ন কিউবায় ক্ষেপণাস্ত্র স্থাপন করে। প্রতিক্রিয়ায় মার্কিন ডিকন 3 প্রতিরক্ষা লেভেল ঠিক গুয়ান্তানামো সৈন্য জড়ো করতে থাকে। ফলে পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। তৎকালীন রাষ্ট্রপ্রধান মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি এবং সোভিয়েত সর্বোচ্চ নেতা নিকিতা ক্রুশ্চেভ। সমাপ্তি। তুরস্ক ও ইতালি থেকে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র তুলে নিলে সোভিয়েত ইউনিয়নও ক্ষেপণাস্ত্র প্রত্যাহার করে। গুয়ান্তানামো বে কিউবার দক্ষিণ পূর্বে অবস্থিত একটি প্রদেশ। গুয়ান্তানামো উপদ্বীপ। বৈশিষ্ট্য: গুয়ান্তানামো কিউবার বৃহত্তম পোতাশ্রয়। যুক্তরাষ্ট্র কিউবার কাছ থেকে লিজ নেয় 1903 সালে। যুক্তরাষ্ট্র কিউবায় কারাগার স্থাপন করে 2002 সালে। গুয়ান্তানামোতে মোট কারাগার আছে 7টি। বর্তমান অবস্থায় যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্ব থেকে গুয়ান্তানামো বে কারাগার বন্ধের জোরালো দাবি উঠেছে। 29 জানুয়ারি 2025 মার্কিন প্রেসিডেন্ট নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে 30,000 শরণার্থীকে গুয়ান্তানামো বে কারাগারে পাঠানোর জন্য সেখানে শরণার্থী শিবির স্থাপনের নির্দেশ দেন মহাবিপ্লবী ফিদেল ক্যাস্ট্রো। পুরো নাম ফিদেল আলেকজান্দ্রো ক্যাস্ট্রো রোজ। বংশ স্প্যানিশ। শাসন ক্ষমতায় ছিলেন 49 বছর 1959 থেকে 2008। আত্মজীবনী দ্য স্ট্র্যাটেজিক ভিক্টোরি। বিখ্যাত গ্রন্থ দ্য গেরিলা টাইম। টিম রেভলিউশনারি জেল। সিআইএ তাকে হত্যার পরিকল্পনা করে 638 বার। তাকে কিউবার সিংহাসন থেকে নামাতে যুক্তরাষ্ট্র পরিকল্পনার নাম অপারেশন বঙ্গজ পরিকল্পনা। মৃত্যু 2016 সালে। তার বিখ্যাত উক্তি, যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর দরকার হয় না। গ্লাসনোস্ট ও পেরেস্ত্রয়িকা নীতি। গ্লাসনোস্ট 1987 সাল। প্রবর্তক সাবেক সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ। পরিচয়: খোলা নীতি বা ওপেন ডিসকাশন নামে। বিষয়বস্তু: সোভিয়েত জনগণ নির্ভয়ে খোলাখুলিভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে। পেরেস্ত্রয়িকা নীতি 1987। প্রবর্তক সর্বশেষ সোভিয়েত সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ। পরিচয়: ডেভেলপমেন্ট ডিসকাশন বা উন্নয়নমূলক আলোচনা। বিষয়বস্তু: ভেনেদি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে এসে
নয়া অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণে সচেষ্ট হয়। স্নায়ুযুদ্ধের অবসান 1989 সালে 3 ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ও সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ মেলথা কনফারেন্সের মাধ্যমে স্নায়ু যুদ্ধ অবসানে যৌথ ঘোষণা দেন। স্নায়ুযুদ্ধ অবসানের ফল মতাদর্শগত দ্বন্দ্বের অবসান ও দ্বিমেরু বিশ্বব্যবস্থার অবসান ঘটে। এই প্রসঙ্গে ফ্রান্সিস ফুকুয়ামা তার দ্য এন্ড অফ হিস্ট্রি গ্রন্থে বলেন, ঠান্ডা লড়াইয়ের অবসানের ফলে সমাজতান্ত্রিক বিশ্বপুঁজিবাদী ধনতন্ত্র বিকশিত হওয়ার সুযোগ পেয়েছে। সোভিয়েতের পতন 1991 সালে ইউনিয়ন ট্রিটি ব্যর্থ হওয়ার মাধ্যমে 1922 সালের গঠিত সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। এতে মোট 15টি রাষ্ট্রের জন্ম হয়। সেগুলো হচ্ছে রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, আজারবাইজান, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, আর্মেনিয়া ও মলদোভা। সিআইএস প্রতিষ্ঠা বা কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক জোট প্রতিষ্ঠা 1991 সালে। প্রতিষ্ঠাকালীন সদস্য 12, বর্তমান সদস্য 9। সদর দপ্তর মিনস্ক। সিএসটিও কালেকটিভ সিকিউরিটি ট্রেডি অর্গানাইজেশন বা ইউরোপের সামরিক জোট, ইউরেশিয়া সামরিক জোট প্রতিষ্ঠা 1992 সালে, তবে 2002 সালে সিএসটিও নামকরণ হয়। সদর দপ্তর মস্কো, রাশিয়া। সদস্য 6টি দেশ: আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া ও তাজিকিস্তান। পর্যবেক্ষক সার্বিয়া। সাবেক সদস্য আজারবাইজান, জর্জিয়া ও উজবেকিস্তান। তথ্য প্রবক্তা ও উদ্দেশ্য মনরো তথ্য প্রবক্তা ছিলেন জেমস মনরো। উদ্দেশ্য পশ্চিম গোলার্ধকে ইউরোপীয় উপনিবেশিকদের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখা। ট্রুম্যান তথ্য হ্যারি এস ট্রুম্যান প্রবক্তা। উদ্দেশ্য ইউরোপকে সমাজতন্ত্রের হাত থেকে দূরে রাখা। ডোমিনো তথ্য যুক্তরাষ্ট্রের 34তম প্রেসিডেন্ট আইজ্যাক হাওয়ার এর পররাষ্ট্রমন্ত্রী ডালেস। উদ্দেশ্য দক্ষিণ পূর্ব এশিয়ার সমাজতন্ত্রের বিস্তার রোধ করা। বুশ ডক্ট্রিন জর্জ ডব্লিউ বুশ প্রবক্তা। উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করা। অন্যান্য যুদ্ধ ট্রয়ের যুদ্ধ বা ট্রয় ওয়ার সময়কাল আনুমানিক 1300 থেকে 1200 অব্দ। ট্রয় নগরীর সন্ধান পাওয়া যায় 1868 সালে। ট্রয় যুদ্ধের সাথে জড়িত ট্রোজান হর্স ট্রয় নিয়ে রচিত মহাকাব্য মহাকবি হোমারের ইলিয়াড ও ওডেসি। পক্ষসমূহ: এক পক্ষ গ্রিক বাহিনী, অপর পক্ষে ট্রয় নগরীর অধিবাসী বিজয়ী গ্রিক বাহিনী। ক্রুসেড বা ধর্মযুদ্ধ বা ট্রয় ওয়ার প্রেক্ষাপট: মধ্যপ্রাচ্যের কয়েকটি পবিত্র ভূমির নিয়ন্ত্রণের জন্য খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে সংঘটিত প্রায় 8টি যুদ্ধের সিরিজ। প্রথম ক্রুসেড হয় 1096 থেকে 1099 নেতৃত্বে গডফ্রে। অষ্টম ক্রুসেড হয় 1270 থেকে 1291। 100 বছরব্যাপী যুদ্ধ বা 100 ইয়ার্স ওয়ার সময়কাল 1337 থেকে 1453। বিবাদমান পক্ষ হচ্ছে ফ্রান্স বনাম ইংল্যান্ড, কারণ ব্রিটিশ রাজা তৃতীয় এডওয়ার্ডের ফরাসি সিংহাসনে উত্তরাধিকার চাওয়ার কারণ। উপসাগরীয় যুদ্ধ বা ইরাক কুয়েত যুদ্ধ গালফ ওয়ার নামে পরিচিত, সময়কাল 2 আগস্ট 1990 থেকে 28 ফেব্রুয়ারি 1991। বিবাদমান পক্ষ ইরাক বনাম কুয়েত। আমেরিকা যুক্তরাজ্য, সৌদি আরব, মিশর, ফ্রান্স, সিরিয়া কুয়েতকে সমর্থন করে। অপারেশনের নাম অপারেশন ডেজার্ট ফিল্ড 2 আগস্ট 1990 থেকে 17 জানুয়ারি 1991 সাল পর্যন্ত। অপারেশন ডেজার্ট স্টর্ম 17 জানুয়ারি 1991 থেকে 28 ফেব্রুয়ারি 1991 পর্যন্ত। ফলাফল: ইরাক বিরোধী জোটের জয়। ইরাককে নো ফ্লাই জোন প্রতিষ্ঠা করা হয়। ইরাকি কুর্দিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা হয়। বাংলাদেশ সেনাবাহিনী ছিল কুয়েতের পক্ষে। ভারত পাকিস্তান যুদ্ধ প্রথম যুদ্ধ হয় 1947 এবং 1947 থেকে 49 সালে। যুদ্ধবিরতি কার্যকর হয় 1 জানুয়ারি 1949 সালে। যুদ্ধ বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া রেজুলেশন নম্বর 47 এর আওতায় লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা কার্যকর হয়। ভারতের নিয়ন্ত্রণে কাশ্মীর উপত্যকা, জম্মু ও লাদাখ। পাকিস্তানের নিয়ন্ত্রণে আজাদ কাশ্মীর ও গিলগিত বালতিস্তান। দ্বিতীয় যুদ্ধ হয় 1965 থেকে 66 সালে। অস্ত্রবিরতি কার্যকর হয় 10 জানুয়ারি 1966 তাশখন্ড চুক্তির মাধ্যমে। স্বাক্ষরিত হয় তাশখন্ড উজবেকিস্তান। স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। তৃতীয় যুদ্ধ হয় 3 থেকে 16 ডিসেম্বর 1971। প্রথম যুদ্ধ ঘোষণা করে ভারত। সমাপ্তি হয় 2 জুলাই 1972 সালে সিমলা চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে। চতুর্থ যুদ্ধ হয় 1999 সালে, অন্য নাম কার্গিল যুদ্ধ। পৃথিবীর সবচেয়ে অস্ত্রসজ্জিত সীমান্ত হল কাশ্মীরের কার্গিল সীমান্ত। পঞ্চম যুদ্ধ হয় ভারত বাংলাদেশের মধ্যে 7 মে থেকে 10 মে এর মধ্যেই। 7 মে ভারত পাকিস্তানে হামলা চালায় অপারেশন সিন্দুর নামে। তার বিপরীতে পাকিস্তান ভারতে হামলা চালায় 10 মে বুনিয়ানুন মারসুস নামে। ভিয়েতনাম যুদ্ধ ভিয়েতনাম ওয়ার সময়কাল 1 নভেম্বর 1955 থেকে 30 এপ্রিল 1975 সাল।
বিবাদমান পক্ষ উত্তর ভিয়েতনাম ও তার সহযোগী বৃন্দ এবং দক্ষিণ ভিয়েতনাম ও তার সহযোগী যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। দুই ভিয়েতনাম একত্রিত হয় 2 জুলাই 1976 সালে। যুদ্ধ বন্ধ স্বাক্ষরিত চুক্তি প্যারিস শান্তি চুক্তি 1973। প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষর করে উত্তর ভিয়েতনামের নেতা লি ডাক থু এবং মার্কিন পররাষ্ট্র উপদেষ্টা হেনরি কিসিঞ্জার। ভিয়েতনাম ওয়াল অবস্থিত প্যারিসে। আরব ও ইসরায়েলের 4টি যুদ্ধ। প্রথম যুদ্ধ 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার লগ্নে পক্ষসমূহ ইসরায়েল ও ফিলিস্তিন, বিশেষ তত্ত্ব ফিলিস্তিন নিজ ভূমিতে পরাধীন এবং জেরুজালেম ইউএনটিএসও নামক শান্তিরক্ষী মিশন প্রেরণ। দ্বিতীয় 1956 সালে ইসরায়েল সুয়েজ খাল দখলের চেষ্টা। পক্ষ ইসরায়েল ও মিশর, বিশেষ তথ্য মিশর কর্তৃক সুয়েজ খাল জাতীয়করণ 1956। তৃতীয় যুদ্ধ হয় 1967 সালে ইসরায়েল কর্তৃক জেরুজালেমের আল আকসা মসজিদে আগুন 21 আগস্ট 1969 সালে। ইসরায়েল ও ফিলিস্তিন পক্ষ এর প্রেক্ষাপটে ওআইসি প্রতিষ্ঠিত হয় 1969 সালে। যুদ্ধের মেয়াদ ছিল 6 দিন। চতুর্থ হয় 1973 থেকে 78 মিশর কর্তৃক সিনাই পুনর্দখলের চেষ্টা। পক্ষ ইসরায়েল, বিপরীতে ছিল সিরিয়া, জর্ডান ও মিশর। বিশেষ তথ্য আরবরা তেল অস্ত্র বা তেল অবরোধ 1973 ব্যবহার করেন এবং 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে। সুয়েজ খাল বা সুয়েজ ক্যানাল খনন কাজ শুরু হয় 1859 সালে। খনন কাজ শেষ ও চালু হয় 1869 সালে। খালটি খনন করেন ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডি। ব্রিটেন দখল করে নেয় 1882 সালে। মিশর জাতীয়করণ করে 1956 সালে। খালটির বৈশিষ্ট্য ভূমধ্যসাগরের সাথে লোহিত সাগরের সংযোগ স্থাপন। সুয়েজ খালের দৈর্ঘ্য ও প্রস্থ: দৈর্ঘ্য 193.30 কিলোমিটার ও প্রস্থ 205 মিটার। রুশ বিপ্লব বা অক্টোবর রেভলিউশন। সরকারের পক্ষে থাকে কেরেনস্কির দল। লেনিন বিপ্লবে যোগ দেয় সুইজারল্যান্ড থেকে এসে। সময়কাল: জুলিয়ান ক্যালেন্ডারে 25 অক্টোবর 1917 এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডারে 7 নভেম্বর 1917। বিপ্লবকারী দলের নাম বলশেভিক, যার অর্থ সংখ্যাগরিষ্ঠ, মেনশেভিক সংখ্যাগরিষ্ঠ। অপর নাম পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব বা বলশেভিক বিপ্লব বা 10 দিনের বিপ্লব। স্থায়িত্বকাল 10 দিন। বিপ্লবের জনক ভ্লাদিমির লেনিন। বিপ্লবের সাথে জড়িত জাহাজ অরোরা ও ব্যাটলশিপ পোটেমকিন। 1917 সালের বিপ্লব হয় 2টি জুলাই ও নভেম্বরে। প্রথম বিপ্লব, যার দ্বিতীয় নিকোলাস ও দ্বিতীয় বিপ্লবে কেরেনস্কি সরকারের পতন হয়। প্রথম বিপ্লবটি ব্লাডি সানডে নামে পরিচিত। বিপ্লবের কেন্দ্র পেট্রোগ্রাদ, বর্তমান সেন্ট পিটার্সবার্গ। বিপ্লবের সরকার পক্ষ ইম্পেরিয়াল সরকার বা জার দ্বিতীয় নিকোলাস এবং প্রভিশনাল সরকার আলেকজান্ডার কেরেনস্কি। বিপ্লবীদের পক্ষে বলশেভিকস, লেনিন, পেট্রোগ্রাদ, সোভিয়েটস বা লিওন ট্রটস্কি ও সেফটিস্ট সোশ্যালিস্ট বা লেভ কামিনেভ। সরকারের বাহিনীর নাম ইম্পেরিয়াল রাশিয়ান আর্মি। বিপ্লবীদের বাহিনীর নাম রেড গার্ডস। ফলাফল: বলশেভিকদের বিজয়, জার সাম্রাজ্যের পতন, সোভিয়েত ইউনিয়ন গঠন 1922। ভ্লাদিমির ইলিচ লেনিন। পরিচয়: রুশ কমিউনিস্ট পার্টি ও সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা। উত্তরসূরি ছিলেন মার্কস ও এঙ্গেলসের মতবাদের। বিদেশ থেকে প্রকাশিত তার পত্রিকার নাম ইস্ক্রা। বলশেভিক পার্টির প্রতিষ্ঠা হয় 1903 সালে। লেনিনের মরদেহ 1924 সাল থেকে মস্কোর রেড স্কয়ারের একটি সমাধিসৌধে মমিকৃত অবস্থায় এখনো রয়েছে। তার বিখ্যাত গ্রন্থ ইম্পেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম 1971। দ্বিতীয় আরেকটি গ্রন্থ হচ্ছে ম্যাটেরিয়ালিজম অ্যান্ড এম্পিরিও ক্রিটিসিজম। আরেকটি গ্রন্থ হচ্ছে ফিলোসফিক্যাল নোটবুক। মার্কসের ডাস ক্যাপিটাল গ্রন্থের সমালোচনা হচ্ছে ফিলোসফিক্যাল নোটবুক। আরেকটি গ্রন্থ হচ্ছে স্টেট অ্যান্ড রেভলিউশন। উক্তি: সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। চীনা বিপ্লব বা চাইনিজ রেভলিউশন। চীনা বিপ্লব সংগঠিত হয় 1911 থেকে 1912 সালে। বিপ্লবের অপর নাম চীনা বিপ্লব, চীনের জাতীয়তাবাদী বিপ্লব, চীনের প্রজাতান্ত্রিক বিপ্লব বা সিনহাই বিপ্লব। নেতা শান ইয়াত সেন, প্রজাতান্ত্রিক চীনের প্রথম প্রেসিডেন্ট। পতন হয় কিং সাম্রাজ্যের রাজা ফুইয়ের। কিং সাম্রাজ্যের অপর নাম ছিল মানজু রাজবংশ। ফলাফল: প্রজাতান্ত্রিক চীনের যাত্রা বা রিপাবলিক অফ চায়নার যাত্রা। সমাজতান্ত্রিক বিপ্লব বা চাইনিজ কমিউনিস্ট রেভলিউশন সংগঠিত হয় 1 অক্টোবর 1949 সালে। নেতা কমিউনিস্ট পার্টি অব চায়নার নেতা মাও সে তুং। বিপ্লবের পতন হয় কুওমিন্টাং দলের নেতা চিয়াং কাইশেকের। ফলাফল: পুঁজিবাদী শাসন ব্যবস্থার অবসান এবং সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু। গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যান মাও সে তুং।
সাংস্কৃতিক বিপ্লব বা কালচারাল রেভলিউশন সংঘটিত হয় 1966 থেকে 1976 সাল পর্যন্ত। বিপ্লবের লক্ষ্য কমিউনিস্ট পার্টি পরিশুদ্ধ বা সমাজতন্ত্রের মধ্যে পুঁজিবাদী ধ্যান ধারণার পোষণকারীদের দমন। নেতৃত্ব দেন মাও সেতুং। বিপ্লবে অংশ নেয় তরুণদের জোট, রেড গার্ড এবং লিন রিওয়াইয়ের নেতৃত্বাধীন পিপলস লিবারেশন আর্মি। বিপ্লবের উদ্দেশ্যে মাও সেতুংয়ের বই বোম্বার্ড দ্য হেডকোয়ার্টার, দ্য ফার্স্ট উইগ ক্যারেক্টার ফোস্টা। কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয় হাউ টু বি আ গুড কমিউনিস্ট গ্রন্থের লেখক লিও শিয়াওকিকে। ইরানি বিপ্লব বা ইসলামিক রেভলিউশন সংঘটিত হয় 1979 সালে। নেতৃত্ব দেন আয়াতুল্লাহ রুহুল্লাহ মোসাভি কামেনি। বিপ্লবের মাধ্যমে পতন হয় মোহাম্মদ রেজা শাহ পাহলভি তথা পাহলভি বংশের। বিপ্লবের উদ্দেশ্য শিয়া জাতীয়তাবাদ প্রতিষ্ঠা। ফলাফল ইরান ইসলামিক প্রজাতন্ত্র হয়। প্রতিক্রিয়া 1980 সাল থেকে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। থিওলিভ রেভলিউশন সংঘটিত হয় 2009 সালে। পরিচয় কিরগিজস্তানের সরকার পতনের আন্দোলন। কিরগিজস্তানের জাতীয় ফুল থিওলিভ। অরেঞ্জ রেভলিউশন সংঘটিত হয় ইউক্রেনে। সময়কাল 2004 থেকে 2005। ইন্তিফাদা পরিচয় পশ্চিম তীর ও গাজা অবরোধের প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনি জনগণের অভ্যুত্থান। ভাষা আরবি, অর্থ গণ অভ্যুত্থান বা আপরাইজিং। ইন্তিফাদা হয় মোট 3 বার, 1987 থেকে 1993, 2000 থেকে 2005 এবং তৃতীয়টি চলমান 2017 সাল থেকে। রোজ বিপ্লব 2003, জর্জিয়া সরকারের পতনের আন্দোলন। জর্জিয়ার বিখ্যাত ফুল গোলাপ বা রোজ। ভেলভেট বিপ্লব 1989। প্রতিক্রিয়া 1993 সালে ভেলভেট ডিভোর্সের মাধ্যমে চেকোস্লোভাকিয়ার পতন হয় এবং চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামে দুইটি স্বাধীন দেশের জন্ম হয়। গণতান্ত্রিক আরব বসন্ত বা আরব স্প্রিং। আরব বসন্তের সূচনা হয় 17 ডিসেম্বর 2010। আরব বসন্তের সূত্রপাত তিউনিসে মোহাম্মদ বুয়াজিজি নামে 26 বছরের এক ফল বিক্রেতার প্রশাসনের দুর্নীতি আর বেকারত্বের জীবনে ক্ষুব্ধ হয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় 27 দিনের মাথায় প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলীর 23 বছরের স্বৈর শাসনের অবসানের মাধ্যমে সূচনা হয় আরব বসন্ত। আরব বসন্ত নামকরণ তখন মধ্যপ্রাচ্য অঞ্চলে বসন্ত ঋতুর আবির্ভাব ছিল। সিরিয়ায় আরব বসন্ত শেষ হয় 8 ডিসেম্বর 2024 বাশার আল আসাদের পতনের মাধ্যমে। বর্তমানে বসন্ত বিপ্লবের নামে গণতান্ত্রিক আন্দোলন চলছে মিয়ানমারে। আরব বসন্তের বিভিন্ন দেশের বিপ্লবের নাম। তিউনিসিয়ার বিপ্লবের নাম হচ্ছে জেসমিন বা জুই বিপ্লব, স্থান হচ্ছে তিউনিস। মিশরের নীল বিপ্লব, স্থান তাহরির স্কয়ার কায়রো। লিবিয়ার গ্রিন বিপ্লব, গ্রিন স্কয়ার ত্রিপলি। আরব বসন্তের ফলে 4 জন আরব শাসকের পতন হয়। তিউনিসিয়ার জয়নুল আবেদিন বেন আলী 23 বছর ক্ষমতায় ছিলেন। মিশরের হোসনে মোবারক 30 বছর ক্ষমতায় ছিলেন। লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফি 42 বছর ক্ষমতায় ছিলেন। ইয়েমেন আলী আবদুল্লাহ সালেহ 33 বছর ক্ষমতায় ছিলেন। বিপ্লবের নাম এবং দেশের নাম সাথে সময়কাল। কিউবা বিপ্লব কিউবায় হয় 1959 সালে। শ্রমিক বিপ্লব হয় যুক্তরাষ্ট্রে 1 মে 1886 সালে। বলিভিয়ান বিপ্লব হয় ভেনেজুয়েলায় 1998 সালে। গোলাপ বিপ্লব হয় জর্জিয়া 2003 সালে। আগস্ট বিপ্লব হয় ভিয়েতনামে 1945 সালে। শ্বেত বিপ্লব হয় ইরানে 1963 সালে। সিডর বিপ্লব হয় লেবাননে 2005 সালে। জুলাই বিপ্লব হয় বাংলাদেশে 2024 সালে। দেশ শেষ রাজা বা স্বৈরশাসক পতনকাল বা পতনের নেতৃত্ব। ফ্রান্স ষোড়শ লুই 1789 সালে পতন হয়। পতনে নেতৃত্ব দান করেন রোবসপিয়ার। চীনে সম্রাট ফুইয়ের পতন হয় 1912 সালে সান ইয়াত সেনের নেতৃত্বে। সোভিয়েত ইউনিয়নের যার দ্বিতীয় নিকোলাসের পতন হয় 1917 সালে ভ্লাদিমির লেনিন এর নেতৃত্বে। কিউবায় বাতিস্তা পতন ঘটে 1959 সালে ফিদেল ক্যাস্ট্রোর নেতৃত্বে। আফগানিস্তানে জহির শাহর পতন ঘটে 1973 সালে দাউদ খান এর নেতৃত্বে। ইরানে শাহ পাহলভীর পতন ঘটে পাহলভী বংশের পতন ঘটে 1979 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ কামেনির নেতৃত্বে। নেপালে জ্ঞানেন্দ্রর পতন ঘটে 2008 সালে পুষ্পকমল দাহাল প্রচণ্ড নেতৃত্বে। বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটে 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। নেতা এবং দেশ। ফিদেল ক্যাস্ট্রো কিউবা। দুদায়েভ চেচেন বিদ্রোহী নেতা। হো চি মিন ভিয়েতনাম। ইদি আমিন উগান্ডা। চার্লস টেইলর লাইবেরিয়া। জুলিয়াস নায়েরে তানজানিয়া। বেঞ্জামিন মোলাইসি দক্ষিণ আফ্রিকা। মিস্টার বেলফোর ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী। চেশকো রোমানিয়া। ট্রটস্কি রাশিয়া।
সাইমন বলিভিয়া, পাবলো নেরুদা, চিলির জাতীয় কবি ও সমাজতান্ত্রিক নেতা, আনোয়ার হুজ্জা, আলবেনিয়া, ফারাহ আইদিদ, সোমালিয়া। ক্ষমতায় ছিলেন অধিক পরিচিত যারা: রবার্ট মুগাবে, জিম্বাবুয়ে 37 বছর প্রেসিডেন্ট ছিলেন; ডক্টর মোহাম্মদ আন্নি নাশিদ, মালদ্বীপের প্রথম গণতান্ত্রিক ও চতুর্থ প্রেসিডেন্ট; হোসনি মোবারক, মিশরে 30 বছর প্রেসিডেন্ট ছিলেন; মুয়াম্মার গাদ্দাফি, লিবিয়ায় 42 বছর ক্ষমতায় বা প্রেসিডেন্ট ছিলেন; জয়নাল আবেদিন বেন আলী, তিউনিসিয়ায় 23 বছর ক্ষমতায় ছিলেন; ফিদেল কাস্ট্রো, কিউবায় 48 বছর ক্ষমতায় ছিলেন; মামুন আব্দুল গাইয়ুম, মালদ্বীপে 30 বছর প্রেসিডেন্ট ছিলেন; ওমর আল বাশির, সুদানে 30 বছর পর্যন্ত ক্ষমতায় ছিলেন; মাহাতির মোহাম্মদ, মালয়েশিয়ায় 24 বছর প্রধানমন্ত্রী ছিলেন। নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব ব্যবস্থার মৌলিক ভিত্তি হচ্ছে উইলসনের 14 পয়েন্ট এবং ফ্রাঙ্কলিন রুজভেল্টের 4 ফ্রিডম। প্রয়াত রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল ফিলিপ হান্টিংটন বর্তমান বিশ্ব ব্যবস্থার স্বরূপ হিসেবে 4টি বিষয়কে চিহ্নিত করেছেন: স্নায়ুযুদ্ধের অবসান, বিশ্বে কর্তৃত্ব প্রতিষ্ঠা, এক মেরু বিশ্ব ব্যবস্থা, শক্তিধর রাষ্ট্রের নমনীয়তা। যুক্তরাষ্ট্রের দার্শনিক নোয়াম চমস্কি নতুন বিশ্ব ব্যবস্থায় পৃথিবীব্যাপী 3টি পাওয়ার হাউসের কথা বলেছেন: যুক্তরাষ্ট্র-ভিত্তিক পশ্চিম, জার্মান ভিত্তিক পশ্চিম, জাপান ও চীন ভিত্তিক দক্ষিণ ও পূর্ব এশিয়া। 1974 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে দ্য নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার বা নিউ পাস হয়। সভ্যতার সংকট, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। প্রয়াত রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল ফিলিপস হান্টিংটন 1993 সালে অ্যাফেয়ার্স জার্নালে প্রথম তার সভ্যতার সংঘাত থিসিসের প্রস্তাব উত্থাপন করেছিলেন। পরবর্তীতে এই থিসিসটি দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন অ্যান্ড দ্য রিমার্কিং অফ ওয়ার্ল্ড অর্ডার নামে গ্রন্থকারে প্রকাশিত হয়। এতে হান্টিংটন 8টি সভ্যতার কথা বলেন: পশ্চিমা সভ্যতা, সিনিক বা চীন, কোরিয়া, ভিয়েতনাম সভ্যতা, জাপানি সভ্যতা, ইসলামিক সভ্যতা, হিন্দু সভ্যতা, স্লাভিক অর্থোডক্স সভ্যতা, ল্যাটিন আমেরিকান সভ্যতা, সাব সাহারান আফ্রিকান সভ্যতা। বিভিন্ন সভ্যতার মধ্যে ভাষা, ইতিহাস, ঐতিহ্য, ধর্মীয় পার্থক্য এই শতাব্দীতে দ্বন্দ্ব সংঘাতের মূল কারণ হবে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ বা ওয়ার এগেইনস্ট টেরোরিজম, অন্য নাম গ্লোবাল ওয়ার অন টেরোরিজম বা সন্ত্রাসের বিরুদ্ধে বৈশ্বিক যুদ্ধ, শুরু হয় 11 সেপ্টেম্বর 2001 সালে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে আত্মঘাতী বোমা হামলার পর অভিযান পরিচালনা করে বুশ প্রশাসন। ওয়ার অফ টেরোরিজম শব্দটি প্রথম ব্যবহার করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। যুদ্ধের ফলাফল 2001 সালে 7 ডিসেম্বর অপারেশন এন্ডিউরিং ফ্রিডম চালিয়ে আফগানিস্তানে তালেবান সরকারের পতন হয়। 2002 সালে মন্ত্রিসভার বিভাগ হিসেবে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি প্রতিষ্ঠা হয়। 2003 সালে 20 মার্চ অপারেশন ইরাকি ফ্রিডম চালিয়ে ইরাকে সাদ্দাম হোসেন সরকারের পতন করা হয়। 2006 সালে 30 ডিসেম্বর ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর হয়। 2007 সালে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা বা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এর কোড নেম হিসেবে PRISM নামক কর্মসূচির আওতায় টেলিফোনে আরিফাত হতো। 2011 সালে 2 মে অপারেশন জিরো নিমো চালিয়ে মার্কিন নেভি সি অ্যান্ড ল্যান্ড আল কায়দার প্রধান ওসামা বিন লাদেনকে পাকিস্তানের আবুতাবাদে হত্যা করা হয়। 2011 সালে গাদ্দাফিকে হত্যা করে লিবিয়া দখল করেছিল নেটো বাহিনী। PRISM নামক সার্ভেইলেন্স প্রোগ্রাম বা ইন্টারনেট নজরদারি সংস্থা প্রতিষ্ঠা। 2012 সালে NSA কর্মী এডওয়ার্ড স্নোডেন ফ্রিজমের তথ্য ফাঁস করে দেয় ব্রিটিশ গার্ডিয়ান পত্রিকাকে। স্নোডেন রাশিয়ার রাজনৈতিক শরণার্থী হিসেবে বসবাস করছে রাশিয়ায়। এডওয়ার্ড স্নোডেনের বিখ্যাত গ্রন্থ পার্মানেন্ট রেকর্ড